আসসালামু আলাইকুম। আমরা ভেক্টর অধ্যায়ের ভেক্টর কাকে বলে এটা জেনেছি। ভেক্টর প্রকাশ করতে কি প্রয়োজন হয় সেগুলো শিখেছি। কয়েক ধরনের বিশেষ ভেক্টর আমরা শিখে এসেছি। একক ভেক্টর শিখেছি, অবস্থান ভেক্টর শিখেছি, এই সবগুলো ভেক্টর শিখেছি। ভেক্টর যোগের একদম এলিমেন্টারি কনসেপ্টটাও শিখে আসছি, সেটা ছিল ত্রিভুজ সূত্র। তো আমরা এবার একটু ভেক্টর যোগের বড় দুটা ওয়ে নিয়ে কথা বলতে চাই। সবার আগে যেটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। তো এই ভেক্টর যোগের সামান্তরিক সূত্র এটা প্রচন্ড 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 গুরুত্বপূর্ণ একটা অংশ, আর এটা নিয়ে আমরা সামনে আগাতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা একটা কথা বারবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমাদের ইন্টারমিডিয়েট এর যে সিলেবাসটা, এই সিলেবাসটা মূলত ভেক্টর যোগের দুইটা ওয়ে নিয়ে একদম আবর্তিত। একটা হচ্ছে সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল, আর আরেকটা হচ্ছে উপাংশ বা বিভাজনের মাধ্যমে যখন আমরা এটাকে যোগ করতে পারি। তো এই যে কম্পোনেন্টের মাধ্যমে আর হচ্ছে সামান্তরিক সূত্রের মাধ্যমে যখন আমরা ভেক্টর যোগ করতে চাইবো, এটার মধ্যে সবার আগে কথা বলতে চাইছি ভেক্টর যোগের সামান্তরিক সূত্র নিয়ে। তো আমরা যদি একটু একটা সামান্তরিকের কথা বলতে চাই, একটা প্যারালেলোগ্রাম বা একটা সামান্তরিকের কথা যদি আমরা বলতে চাই, মনে করে নেন এইটা একটা প্যারালেলোগ্রাম, মনে করে নেন এইটা একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। এই প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের কয়টা বাহু আছে দেখেন তো? আপনি অবশ্যই বলবেন চারটা বাহু আছে। এই চারটা বাহুর মধ্যে যদি যে কোনো দুইটা সন্নিহিত বা অ্যাডজাসেন্ট সাইড, সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড, সন্নিহিত মানে কি? পাশাপাশি। সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি। তাহলে এইটার যদি আমরা পাশাপাশি বাহু খুঁজতে চাই, যেমন দেখেন এটার সাথে আপনি নিশ্চয়ই এটাকে পাশাপাশি বলতে পারেন না, এটা বিপরীত বাহু, তাহলে এটা পাশাপাশি বাহু। ঠিক একই রকম যদি আপনি আরো পাশাপাশি বাহু দেখতে চান, তাহলে এটার সাথে দেখেন এইটা পাশাপাশি বাহু, এরা সন্নিহিত বাহু অথবা এরা অ্যাডজাসেন্ট সাইড। খেয়াল করে দেখেন এইটা পাশাপাশি বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। খেয়াল করে দেখেন এরা হচ্ছে আপনার পাশাপাশি বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। তো এই অ্যাডজাসেন্ট সাইড বা পাশাপাশি বাহু, এই দুইটা বাহু যদি দুইটা ভেক্টর প্রকাশ করে ফ্রম এ ভার্টেক্স বা একটি শীর্ষবিন্দু থেকে, যেমন আপনি যদি এই ভার্টেক্স বা শীর্ষবিন্দু নিয়ে কথা বলেন, তাহলে আপনি এই বাহু এবং এই বাহু নিয়ে কথা বলবেন। আপনি যদি কখনো এই ভার্টেক্স বা এই শীর্ষবিন্দু নিয়ে কথা বলেন, তাহলে আপনি এই সাইড এবং এই সাইড নিয়ে কথা বলবেন। আপনি যদি কখনো এই ভার্টেক্স বা এই শীর্ষবিন্দু নিয়ে কথা বলেন, তাহলে এই সাইড এবং এই সাইড নিয়ে কথা বলবেন। আপনি যদি কখনো এই ভার্টেক্স বা শীর্ষবিন্দু নিয়ে কথা বলেন, তাহলে এইটা এবং এইটা নিয়ে কথা বলবেন। তার মানে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে, একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিকে তো চারটা ভার্টেক্স বা শীর্ষবিন্দু পাবেন, এই চারটার মধ্যে এনি টু যে কোনো দুইটা যদি আপনি পছন্দ করে নেন, যে কোনো শীর্ষবিন্দুর চারটার মধ্যে যে কোনো একটা শীর্ষবিন্দু নেবেন, আর ওই একটা শীর্ষবিন্দুর অ্যাসোসিয়েটেড দুইটা অ্যাডজাসেন্ট সাইড পাবেন, এই দুটো অ্যাডজাসেন্ট সাইডকে বেছে নেবেন। তাহলে পারে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র আপনাকে কিছু একটা বলতে চাইবে। তো কি বলতে চাইবে দেখি তো বাচ্চা? তাহলে সর্বপ্রথম কথা আমরা জানতে চাই, আমাদের চারটা ভার্টেক্স ছিল, তাই আমরা চারটা ভার্টেক্সের জন্য চারটা প্যারালেলোগ্রাম চুজ করব। আমরা চারটা ভার্টেক্সের জন্য চারটা প্যারালেলোগ্রাম চুজ করব। আসেন তো দেখি। সে এইটা একটা প্যারালেলোগ্রামের কথা বলছি, সে এইটা একটা প্যারালেলোগ্রামের কথা বলছি, সে এইটা একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের কথা বলছি, সে এইটা একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের কথা বলছি। এই যে চারটা প্যারালেলোগ্রাম, এই চারটা প্যারালেলোগ্রাম নিয়ে কথা বলতে চাচ্ছি। এই চারটা প্যারালেলোগ্রাম নিয়ে আমরা এখন একটু কথা বলতে চাইবো। এই প্যারালেলোগ্রামের যে কোনো একটা সন্নিহিত বা কি বলে ভার্টেক্স বা শীর্ষবিন্দু নিয়ে যদি কথা বলা যায়, যেমন এইটা নিয়ে কথা বলছি, এখানে এসে কথা বলার সময় হয়তো এইটা নিয়ে কথা বলবো, এখানে এসে কথা বলার সময় এইটা নিয়ে কথা বলবো, এরপর কথা বলবো এইটা নিয়ে। এই দেখেন চারটা ভার্টেক্স মার্ক করেছি। এখন এই চারটা ভার্টেক্স মার্ক করার পর আমরা বলতে চাইছি, এই চারটা ভার্টেক্স যদি দুইটা অ্যাডজাসেন্ট সাইড আপনি মার্ক করে নেন, সে এই যে দেখেন এইটা হচ্ছে আপনার একটা ভেক্টর ইন্ডিকেট করছে, আর সে এইটা একটা ভেক্টর ইন্ডিকেট করছে। তো এই প্যারালেলোগ্রাম ল বলে ওই ভার্টেক্স থেকে যে ডায়াগোনালটা ড্র করা যাবে,
ওই ভার্টেক্স থেকে যে ডায়াগোনালটা ড্র করা যাবে এই ডায়াগোনালটা তাদের রেজাল্টেন্ট বা লব্ধি প্রকাশ করবে। লব্ধি মানে কি? আপনি তো ত্রিভুজ সূত্র থেকে শিখেই আসছেন যে মোর দ্যান ওয়ান ভেক্টর যদি একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা যায়, একাধিক ভেক্টরের ফলাফল যদি প্রকাশিত হয়। সোজা কথা, এখানে যদি একটা অবজেক্ট থাকে তাকে একই মোমেন্টে যদি আমরা এরকম দুইটা ফোর্স দেই, একটা এইদিকে একটা এইদিকে, তাহলে অবজেক্টটা যাবে বেসিক্যালি এইদিকে। তো এবার যদি আপনি এইটা নিয়ে কথা বলেন, এরকম কথা যে এইটা এবং এইটা, এই দুইটা অ্যাডজাসেন্ট সাইড আপনার দুইটা ভেক্টর ইন্ডিকেট করছে, তাহলে এই ভেক্টর যোগের প্যারালেলোগ্রাম ল বলছে এইখান থেকে আপনি যে ডায়াগোনালটা আঁকবেন সেই ডায়াগোনালটা এদের রেজাল্টেন্ট বা লব্ধি প্রকাশ করবে। এবার যদি আপনি এই অ্যাডজাসেন্ট সাইড হিসেবে এইটাকে চুজ করেন যে এইটা একটা অ্যাডজাসেন্ট সাইড, এইটা একটা অ্যাডজাসেন্ট সাইড, তাহলে এই যে আপনার রেজাল্টেন্ট সেই রেজাল্টেন্ট বা লব্ধিটা যাবে এইভাবে। এবার যদি আপনি এইটা চুজ করেন আপনার অ্যাডজাসেন্ট সাইড হিসেবে যে এইটা একটা অ্যাডজাসেন্ট সাইড এবং এইটা একটা অ্যাডজাসেন্ট সাইড, তাহলে এইখান থেকে যে ডায়াগোনাল বা কর্ণ আঁকতে পারবেন সেই কর্ণ বা ডায়াগোনালটা এদের রেজাল্টেন্ট প্রকাশ করবে। অর্থাৎ এরা বলতে চাচ্ছিল যে একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের যে চারটা শীর্ষবিন্দু হয় তার মধ্যে আপনি যে কোনো একটা শীর্ষবিন্দু নেবেন, ওই একটা শীর্ষবিন্দু থেকে দুইটা সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড পাওয়া যাবে। ওই দুটো অ্যাডজাসেন্ট সাইড যদি দুইটা ভেক্টর ইন্ডিকেট করে, ওই দুইটা অ্যাডজাসেন্ট সাইড যদি দুইটা ভেক্টর ইন্ডিকেট করে, তাহলে পারে ওই পয়েন্ট থেকে, ওই ভার্টেক্স থেকে, ফ্রম দ্যাট পয়েন্ট, এটা ভালো করে মাথায় রেখেন, ফ্রম দ্যাট পয়েন্ট যে ডায়াগোনাল বা কর্ণ আঁকা যাবে সেই কর্ণটা তাদের রেজাল্টেন্ট বা লব্ধি প্রকাশ করবে। আমরা সেই কাজটা নিয়েই সামনে আগাচ্ছি এবার। তাহলে এখন এই রেজাল্টেন্ট বা লব্ধি যেটা তৈরি হলো এটার ম্যাগনিটিউড কেমন হবে, এটা কোন ডিরেকশনে কাজ করবে, সাপোর্ট লাইন কোনটা হবে, এই সবগুলো নিয়েই আমাদের আলোচনা। আমরা এখন আস্তে আস্তে একটু একটু করে প্রবেশ করার চেষ্টা করব। তো এটা যে একটা ট্রায়াঙ্গেল লয়েরই এক্সটেন্ডেড ভার্সন, এটা একটু চেক করবেন না বাচ্চা? আসেন তো দেখি, একটু চেক করে দেখি। খেয়াল করে দেখেন, এই প্যারালেলোগ্রাম নিয়ে যদি কথা বলি, এবার যদি আপনি অ্যাডজাসেন্ট সাইড হিসেবে এইটা এবং এইটাকে পছন্দ করতেন, তাহলে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, এই বাহু আর এই বাহু এক্স্যাক্টলি সমান, কারণ এরা সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে প্যারালেলোগ্রামের অপোজিট সাইড ইকুয়াল এবং প্যারালাল হয়। তাহলে আপনি একটু কি বলতে পারেন না আমাকে যে এই ভেক্টরটাকে যদি আপনি কোনো কারণে পি ভেক্টর নামে ডাকেন, ধরেন এই ভেক্টরটাকে আমি বললাম পি ভেক্টর, এই ভেক্টরটাকে আমি বললাম কিউ ভেক্টর, তাহলে এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে ডেফিনেটলি এটা কিউ ভেক্টর হবে। তাহলে দেখেন একটা ত্রিভুজে একই ক্রমে দুইটা ভেক্টর ইন্ডিকেটেড, একটা ট্রায়াঙ্গেলে দুইটা সাইড সেম অর্ডারে দুইটা ভেক্টর ইন্ডিকেট করছে, তাহলে রেস্ট ওয়ান অপোজিট অর্ডারে তাদের রেজাল্টেন্ট ইন্ডিকেট করবে, এটাই স্বাভাবিক। এবং সেটাই তো আপনি এই প্যারালেলোগ্রাম লতে পেয়েছেন। তার মানে একটা ভেক্টর যদি পি হয়, যদি এই ভেক্টরটা পি হয়, যদি এই ভেক্টরটা কিউ হয়, এই ভেক্টরটার নাম যদি আর হয়, তাহলে প্রতিটা ক্ষেত্রে আমরা বলতে পারবো আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা যদি পি বলে রাখি, এটাকে যদি কিউ বলে ডাকি, তাহলে এইটা হবে আমাদের আর ভেক্টর। এইটাকে যদি পি বলে ডাকি, এইটাকে যদি কিউ বলে ডাকি, এইটা হবে তাহলে আমাদের আর ভেক্টর। এইটাকে যদি পি বলে ডাকি, এইটাকে যদি কিউ বলে ডাকি, তাহলে এইটা হবে আমাদের আর ভেক্টর। এখন এই জায়গাগুলো থেকে তাহলে আর এর কি কি আপনারা জানতে চাইবো, সেটা হচ্ছে একটা বড় সড়ো আস্কিং, যে আর এর কাছে আসলে আমরা কি কি জানতে চাই। যেহেতু এটা ভেক্টর তাই এটার ম্যাগনিটিউড বা মান কত, এটা আমাদের একটা বড় সড়ো প্রশ্ন। এটার ম্যাগনিটিউড বা মান কত, এটা একটা প্রশ্ন। এটা কোন দিকে কাজ করছে, এটা ডিরেকশন বা দিক আমাদের কাছে একটা বড় সড়ো প্রশ্ন। আর নাম্বার 3, তার সাপোর্ট লাইন বা ধারক রেখা। সাপোর্ট লাইন বা ধারক রেখা কোনটা? এই যেমন এখানে বলছে এই ডায়াগোনালটা, এই ডায়াগোনাল বা কর্ণটা, তো এরকম সাপোর্ট লাইন বা ধারক রেখা কোনটা এইটা জানা খুব জরুরি।
সাপোর্ট লাইন বা ধারক রেখা কোনটা, এইটা জানা জরুরি। এই কয়টা টার্ম এখন আমরা জানতে চাইবো যে এগুলো থেকে কিভাবে বের করা যেতে পারে। তাহলে আসেন দেখি আমরা তাহলে মূল গল্পে আগাই। যে লব্ধি ভেক্টর, যেটা রেজাল্টেন্ট ভেক্টর পেলাম, এটার ম্যাগনিটিউড, এটার সাপোর্ট লাইন, এটার ডিরেকশন, এই সবগুলো জিনিস আমরা এখন আল্লাহর নাম নিয়ে টুকটুক টুকটুক করে ক্যালকুলেট করব। তাহলে সর্বপ্রথম একটু বলে নিচ্ছি যে আমাদের যে প্যারালেলোগ্রামটা ছিল, সেই প্যারালেলোগ্রামে ভেক্টর প্রেজেন্টেশনটা দেখব। এরপরে যেটা করব, শুধুমাত্র তার ম্যাগনিটিউড বা মান নিয়ে কিছু গল্প করার চেষ্টা করব, আর তারপর সেটা নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। তো আমরা সিমিলারলি এই চারটা ভার্টেক্সের মধ্যে যে কোনো একটা ভার্টেক্সকে মার্ক করলাম। মনে করে নিলাম এইটা হচ্ছে আমাদের একটা ভার্টেক্স, যে ভার্টেক্সের রেসপেক্টে আমরা কথা বলতে চাইবো। আর এইখান থেকে একটা ভেক্টর অ্যাক্ট করছে, সেটার নাম দিলাম পি। এইখান থেকে একটা ভেক্টর অ্যাক্ট করছে, সেটার নাম দিলাম কিউ। তাহলে এখান থেকে যে ডায়াগোনাল বা কর্ণটা আঁকা যাবে, এইটা হবে আমাদের রেজাল্টেন্ট আর। আমরা এখন এই আরটা নিয়ে কথা বলতে চাইবো, তবে তার আগে যে কথাটুকু বলতে হবে সেটা হচ্ছে এই দুটো ভেক্টরের যে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটার নাম বললাম আলফা। আর এই যে রেজাল্টেন্ট এই ভেক্টরটার সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম হচ্ছে থেটা। তাহলে আমরা যদি একটু ভেক্টরগুলোর গল্প বলি, তাহলে এই ভেক্টরটাকে আমরা বলতে চাচ্ছি পি ভেক্টর, এই ভেক্টরটাকে বলতে চাচ্ছি কিউ ভেক্টর, আর এই ভেক্টরটাকে বলতে চাচ্ছি আর ভেক্টর। আমরা তাহলে সবার আগেই একটু গল্পটা এইভাবে স্টার্ট করে দেই যে এইখানে আমরা আর ভেক্টর বলতে কি বুঝাতে চাচ্ছি। আমরা আর নামের যে রেজাল্টেন্ট ভেক্টর বলতে বুঝাতে চাচ্ছি, এটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যে সামেশন সেটা। দুইটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। আমরা এখানে থেটা বলতে যেটা বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর আর পি ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেইটা। আমরা এখানে আলফা নামের একটা অ্যাঙ্গেল ইন্ডিকেট করেছি। সে আলফা নামের অ্যাঙ্গেলটা কি, এটা একটু ইন্ডিকেট করতে চাচ্ছি। এটা হচ্ছে যে দুটো ভেক্টর আমি অ্যাড করব, পি ভেক্টর আর কিউ ভেক্টর, তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল বা মধ্যবর্তী কোণ। তো আমরা এখন তাহলে যে কাজটা চাই সেটা হচ্ছে আর এর ভ্যালু কত বা ম্যাগনিটিউড কত, এটা আমরা জানতে চাই ইন টার্মস অফ পি কিউ এবং আলফা। থেটা কত এটা জানতে চাই ইন টার্মস অফ পি কিউ আলফা। তো এই কাজটাই এখন আমরা একটু সামনে আগাবো। এটারই ম্যাগনিটিউড এখানে নেওয়া, এখান থেকে শুধু ম্যাগনিটিউড বা মানগুলোকে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এই যে সাইডটা বলেছিলাম, এই সাইডটা দিয়ে আমরা পি ভেক্টর বলছিলাম, এই যে সাইডটা যেটা বলছিলাম এটা হচ্ছে কিউ ভেক্টর বলছিলাম। তাহলে প্যারালেলোগ্রামের অপোজিট সাইড বলে এটা যা হবে এটা তার ইকুয়াল হবে, এটা আমরা বুঝতে চাচ্ছি। তাহলে এইটা যেহেতু বুঝে ফেলেছি, তাহলে এইখান থেকে যে রেজাল্টেন্টটার ভ্যালুটা পাবো, এইটা নিয়েই আমরা কথা বলতে চাই, এটা নিয়েই আমরা বারবার কথা বলতে চাই। তাই আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা পি ভেক্টরের ম্যাগনিটিউড বাই পি। দেখেন ভেক্টর সাইন দেই নাই, তার মানে আমি শুধু তার মান বোঝানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে কিউ ভেক্টরের ম্যাগনিটিউড, আমরা তাই কিউ এর উপর ভেক্টর চিহ্ন না দিয়ে শুধু তার মান বোঝানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে আর ভেক্টরের ম্যাগনিটিউড, তাই আমরা শুধু আর বলার চেষ্টা করলাম। এই পি কিউ এদের দুইজনের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা নাম দিয়েছি, আর এই অ্যাঙ্গেলটার নাম দিয়েছি থেটা। এবার আমরা যেহেতু এই আর এর ভ্যালুটা চাইবো, তাই এটা দিয়ে আমরা একটু পিথাগোরাসের থিওরামের কাছে যেতে চাই। এখন পিথাগোরাসের তো রাইট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল এবং অ্যাকিউট অ্যাঙ্গেল, সমকোণ, স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ সবার ক্ষেত্রেই তো বাচ্চা ফর্মুলা আছে। বাট আমাদের জন্য তো স্থূলকোণ আর সূক্ষ্মকোণেরটা মনে রাখা মনে হয় 9-10 খুব কঠিন হয়ে গেছিল। তো সেই জন্য আপনাদেরকে আর কষ্ট না দিই, আমরা সরাসরি রাইট অ্যাঙ্গেল বা সমকোণী ত্রিভুজের গল্পটাই বলে ফেলি। তাহলে রাইট অ্যাঙ্গেল বা সমকোণী ত্রিভুজের মতো করে যদি বলতে চাই, তাহলে এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আর এইটাকে একটু এক্সটেন্ড করে দিলাম। তাহলে এইখানে আমরা একটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণ খুঁজে পাবো। এবার আমরা একটু জিওমেট্রিক্যালি এই বিন্দুগুলোর নাম দেওয়ার চেষ্টা করি, জিওমেট্রিক্যালি এই বিন্দুগুলোর নাম দেওয়ার চেষ্টা করি, কিছু জ্যামিতিক নাম দেওয়ার চেষ্টা করি। তাহলে আসেন আমরা একটু নামগুলো দিচ্ছি। সে এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে এ,
এই বিন্দুটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই। আমরা এই নামগুলো দিলাম। আপনি কি একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছেন? এ সি ডি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ এসিডি তে আমরা একটু পিথাগোরাসের থিওরাম অ্যাপ্লাই করব। তো সেই জন্য এই বড় সমকোণী ত্রিভুজে যাওয়ার আগে একটু এই বাচ্চা সমকোণী ত্রিভুজটা নিয়ে কথা বলতে চাই। এই বাচ্চা সমকোণী ত্রিভুজের এই সিই বাহুর দৈর্ঘ্যটাও কিন্তু কিউ, এই সিই বাহুর দৈর্ঘ্যটা কিন্তু কিউ। এবার একটু খেয়াল করেন, এইটা এইটা হচ্ছে সমান্তরাল, এইটা এবং এইটা হচ্ছে সমান্তরাল, এরা দুইজন প্যারালাল, আর এইটা তাদের ট্রান্সভার্সাল বা ছেদক। তাহলে দুইটা সমান্তরাল সরলরেখাকে আরেকটা সরলরেখা যদি ছেদ করে ফেলে তাহলে এরা হয় করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ, করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ। তাহলে এই যে বাচ্চা যে ট্রাইঅ্যাঙ্গেল পেলেন, এই বাচ্চা ট্রাইঅ্যাঙ্গেলটা নিয়ে আগে গল্প করে নেন। তাহলে আমরা সবার আগেই বলছি ইন ট্রাইঅ্যাঙ্গেল, ওই যে দেখেন সিইডি, এই বাচ্চা ট্রাইঅ্যাঙ্গেলটায় একটু কথা বলছি। তাহলে এই ট্রাইঅ্যাঙ্গেলটায় কি কি গল্প করা যায় দেখেন তো বাচ্চা। এই ট্রাইঅ্যাঙ্গেলটায় সম্ভবত আপনাদের সাথে গল্প করা যায় এরকম যে সবার আগেই আমরা বলতে পারি সিই স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু, এই দেখেন সিই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আশা করছি কারো কোনো আপত্তি থাকার কথা না। ইডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, ওই যে দেখেন ইডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এবার যদি আমি একটু সাইন আলফা ইন্ট্রোডিউস করি, তাহলে দেখেন সমকোণের বিপরীতে যেটা থাকে সেটাকে বলে হাইপোটেনাস বা অতিভুজ। সমকোণের বিপরীতে যেটা থাকে সেটাকে বলে হাইপোটেনাস বা অতিভুজ। কোণের বিপরীতে যেটা থাকে সেটাকে বলে পারপেন্ডিকুলার বা লম্ব। আর এই যে ছাগলের 3 নম্বর বাচ্চা, এটাকে বলে হচ্ছে বেজ বা ভূমি। তাহলে এই যে দেখেন সাইন আলফা, এটা সমান তাহলে পারপেন্ডিকুলার লম্ব যেটা হচ্ছে সিডি ডিভাইডেড বাই অতিভুজ দ্যাট ইজ সিই। তাহলে এখান থেকে আপনি আমাকে বলতে পারবেন যে সিডি ইজ ইকুয়াল টু কি হবে, এইটা বলতে পারবেন। তাহলে সিডি, এই যে সিডি এটা হচ্ছে সিই সাইন আলফা, সিই সাইন আলফা, আর সিই এটার ভ্যালু হচ্ছে কিউ, তাই এটাকে আপনি বলতে পারবেন এটা হচ্ছে কিউ সাইন আলফা। আশা করছি বুঝতে পেরেছেন। এবার যদি কোসাইন আলফা দ্যাট মিন্স কস আলফা বলি, তাহলে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ইডি, অতিভুজ হচ্ছে সিই। তাহলে একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে ইডি আর এইটা হচ্ছে সিই। তাহলে এখান থেকে নিঃসন্দেহে আমি আপনাকে ইডির ভ্যালুটা বলতে পারি। তাহলে ইডি এটা সমান যেটা দাঁড়ালো সিই মানে হচ্ছে কিউ, আর এইটা হচ্ছে কস আলফা, কিউ কস আলফা। তাহলে পারে এই হচ্ছে আপনাদের নতুন এই যে ছোট্ট যে ট্রায়াঙ্গেলটা এঁকেছিলাম, ছোট্ট যে ত্রিভুজটা এঁকেছিলাম, এই ত্রিভুজের গল্প। এবার আমরা একটু বড় ত্রিভুজটার দিকে নজর দিব। এই বড় যে ত্রিভুজটা ছিল সেই বড় ত্রিভুজটার দিকে নজর দিব। তাহলে আমরা একটু বড় ত্রিভুজটার দিকে নজর দিই। এগেইন ইন ট্রাইঅ্যাঙ্গেল, নাম দেই তো বাচ্চা এ সি ই, এ সি ই এটা কিন্তু সমকোণী না। তাহলে এ সি ডি দেখেন এইটা সমকোণী, এ সি ডি এইটা দেখেন সমকোণী। তাহলে এ সি ই নিলে কিন্তু বিপদে পড়ে যাবেন, ওটা কিন্তু অবটিউস অ্যাঙ্গেল বা স্থূল কোণের জন্য। তখন আপনি আবার বলবেন যে এটা কোত্থেকে পাবো। অবশ্যই হায়ার ম্যাথে পড়েছেন, বাট এই মুহূর্তে মনে করা একটু কষ্টকর বলে আপনার কাজ সহজ করতে চেয়েছি, সেই জন্য বলছি এ সি ডি। তাহলে এটা হচ্ছে এ সি ডি, এই ট্রায়াঙ্গেলটায় কথা বলছি। এই ট্রায়াঙ্গেলে কথা বলতে গেলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার, এই দেখেন এডি, এই দেখেন এডি, এডি এডি স্কোয়ার প্লাস ওই দেখেন সিডি স্কোয়ার, ওই যে সিডি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার।
এখন এই এসিটা তো বাচ্চা আর দেখতে পাচ্ছেন, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি। ঠান্ডা মাথায় তাকান, এই এ থেকে ই পর্যন্ত আপনি চিনেন, দ্যাট ইজ পি। এ থেকে ই পর্যন্ত দ্যাট ইজ পি, বাট ই থেকে ডি পর্যন্ত আপনি কি চিনেন? তাহলে আসেন এডিটাকে একটু ভেঙে দিই। এডিটাকে ভেঙে দিলে আমরা পাবো এ ই প্লাস ইডি। আর এইখানে থাকলো সিডি স্কোয়ার। আপনার তো খুব খুশি হওয়ার কথা, জীবনের সবচেয়ে পছন্দের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার। আসেন অ্যাপ্লাই করি। এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখন একটু ঠান্ডা মাথায় ভাবেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন, এটা হলো এ ই স্কোয়ার 2 ইন্টু এ ই ইন্টু ইডি প্লাস, একটু দেখেন তো এখান থেকে কিছু করা যায় কিনা, একটু ভেবে দেখেন তো এখান থেকে কিছু করা যায় কিনা। এই ইডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার কে চিনেন কিনা আপনি দেখেন তো। এই দেখেন ইডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটা হচ্ছে সিই স্কোয়ার। দেখেন এই যে দেখেন ইডি স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, এটা সমান হচ্ছে সিই স্কোয়ার। আমরা এটাকে একটু সিই স্কোয়ার লিখবো, এটাকে একটু সি স্কোয়ার লিখবো, লিখলাম। তাহলে এরপরে আসেন আমরা যাই। তাহলে আর স্কোয়ার সমান, আমরা একটু দেখে নেই। এই যে দেখেন এ ই এ ই এ ই এ ইটা বলতে আমরা কি বুঝেছি? পি। এ ইটাকে আমরা বলেছি পি। এরপরে দেখেন 2 AE, তাহলে 2 ইন্টু পি। এরপরে দেখেন ইন্টু ইডি। ইডি, এই ইডি ইজ ইকুয়াল টু দেখেন কিউ কস আলফা। ইডি ইজ ইকুয়াল টু দেখেন কিউ কস আলফা। ইডি এটা সমান দেখেন কিউ কস আলফা, তো এটা হচ্ছে কিউ কস আলফা। এরপরে দেখেন এই দেখেন সিই, এই সিই, এই দেখেন সিই কোথায়? এই যে সিই হচ্ছে কিউ, সিই এবং এবি সমান এটা হচ্ছে কিউ। সেই জন্য বলা হয়, সেই জন্য বলা হয় আর এটা ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা। তাই যদি কখনো দেখেন এরকম প্যারালেলোগ্রামের দুইটা সাইড দুইটা ভেক্টর ইন্ডিকেট করছে যাদের মধ্যবর্তী কোণ একটা, তাহলে নিশ্চিত থাকেন তাদের রেজাল্টেন্ট বা লব্ধির ভ্যালু, তাদের রেজাল্টেন্ট বা লব্ধির ভ্যালু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা। বুঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি? এই রেজাল্টেন্ট বা লব্ধির ম্যাগনিটিউড বা মান যেটা, সেটা পেয়ে গেছি। এখন তাহলে আমাদের টার্গেট কি? এদের ডিরেকশন বা দিক, এটা কোন দিকে কাজ করছে। ম্যাথমেটিক্সে এই ডিরেকশনটাকে বলা হয় অ্যাঙ্গেল। তার মানে আমরা চাই এই থেটাটা কত সেটা বের করো। তাহলে এই থেটা বের করার জন্য ওই এসিডি নামের যে ট্রায়াঙ্গেলটা দেখছিলাম ওই এসিডিতেই যাচ্ছি। তাহলে এখানে ট্যান থেটা সমান কি বলতে পারবেন? পারপেন্ডিকুলার টু বেস, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে এডি। তাহলে লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে এডি। তাই এইটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ট্যান থেটা। তাহলে আসেন আমরা ওই জায়গাটায় যাচ্ছি। অ্যান্ড ট্যান থেটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার টু বেস বা লম্ব বাই ভূমি। তাহলে এই যে দেখেন লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে এডি। লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে এডি, তাহলে সিডি বাই এডি। এখন এই সিডি যেটা, সেইটা মনে হয় খুঁজে পেলাম।
এই দেখেন সিডি যেটা, সেটা মনে হয় খুঁজে পেলাম। এই দেখেন সিডি সমান কিউ সাইন আলফা, সিডি সমান কিউ সাইন আলফা, সিডি সমান কিউ সাইন আলফা। আর এডি, এটাকে একটু ভেঙে চুরে তসুরপাত করে দেন, বড় হয়ে গেছে তো ভেঙে ছোট করে নেন, এই প্লাস ইডি, এই প্লাস ইডি। তাহলে এইটাকে আমরা বলছি এই প্লাস ইডি। আরে সহজ বাচ্চা, একদম প্রচন্ড সহজ কাজ। এবার দেখেন তো চেনা চেনা লাগে কিনা, খালি স্লাইডে যে দেখলেই আপনি চিনে ফেলবেন। দেখেন এই, এটাকে আপনি চিনেন, এই হচ্ছে পি, এটাকে আপনি চিনেন, তাহলে এটা গেল পি। এবার ইডি, এবার দেখেন তো বাচ্চা, ইডি সমান কি বলা যায়, কিউ কস আলফা, ইডি হচ্ছে কিউ কস আলফা। তাহলে ইডি যদি কিউ কস আলফা হয়, তাহলে এই যে দেখেন এটা হচ্ছে কিউ কস আলফা। তাহলে এইখান থেকে আপনি নিঃসন্দেহে, আমি নিঃসন্দেহে আপনাকে বলতে পারি যে এইখানে আপনি এখন বলতেই পারেন থেটার ভ্যালু কেমন হলো। তাহলে এই জায়গা থেকে আমরা একটু থেটার ভ্যালু বলে নিতে পারি, ঠিক আছে, থেটার ভ্যালুটা বলে নিতে পারি আমরা। ওকে, তাহলে আসেন তো দেখি কি লেখা যায়। সো এইখান থেকে থেটা ইজ ইকুয়াল টু, আপনি তাহলে আমাকে বলতে পারছেন ইট ইজ tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এই অ্যাঙ্গেলটা কার সাথে তৈরি হয়েছে দেখেন তো, এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে পি এর সাথে। ওই দেখেন আর কার সাথে তৈরি করেছে, পি এর সাথে। তাই একটু এইখানে অবশ্যই অবশ্যই প্রতিটা সময় নোট দিয়ে দিতে হবে উইথ পি, মানে এটা পি ভেক্টরের সাথে তৈরি হয়েছে, সেই জন্য উইথ পি। যে ভেক্টরের সাথে কোণ তৈরি হবে এটা হচ্ছে এরকম। এখন আমরা যদি একটু এই প্যারালেলোগ্রাম লয়ের আরেকটা হিসাব নিকাশে যাই, একটু দেখেন তো আমাদের আস্কিং তাহলে আরো একটা ফিল আপ করা গেল, সেটা হচ্ছে আমরা এটার ডিরেকশন বা দিক বের করে ফেললাম। এবার দরকার ছিল সাপোর্ট লাইন বা ধারক রেখা, এটা অলরেডি সূত্রের স্টেটমেন্টে বলে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আপনি যে সন্নিহিত বাহুগুলো নিয়ে কাজ করছেন, ওদের যে ছেদবিন্দু, ওদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট, ওই যে ভার্টেক্স বা শীর্ষবিন্দু, ওই শীর্ষবিন্দু থেকে যে কর্ণ পাওয়া যাবে ফ্রম দ্যাট ভার্টেক্স। ভেক্টর কখনো টু এ পয়েন্ট কাজ করে না, ভেক্টর সবসময় কাজ করে ফ্রম এ পয়েন্ট। তো এই ফ্রম দ্যাট ভার্টেক্স, ওই বিন্দু থেকে যে কাজ করবে সেইটা নিয়ে যখন আমরা কথা বলতে চাইবো, সেটা নিলেই আপনি তাহলে বুঝে যাবেন যে এই কর্ণটা তাকে সাপোর্ট করেছে, বা এই কর্ণটা তাকে সাপোর্ট করে রেখেছে, বা এই কর্ণটা তাকে ধারণ করে রেখেছে, বা এই কর্ণটা তাকে ধারণ করে রেখেছে। এইখান থেকে তার সাপোর্ট লাইনটাও খুঁজে পাওয়া যাবে। এবার একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কথা আছে, সেই ছোট্ট গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এরকম, যদি কখনো এখন এরকম গল্প ঘটে যায় যে ভাইয়া এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজটা করলাম সেখানে ভেক্টর যেগুলো নাম দিয়েছিলেন সেগুলো নিয়ে আমরা একটু অল্টারনেশন বা ব্যতিক্রমী একটু অন্যরকম নাম দিতে চাই, তখন কি হবে? অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছিল যে আমি এবার মনে করে নিচ্ছি যে এই ভেক্টরটাকে এতক্ষণ আপনি পি ভেক্টর বলেছেন, এবার আমি যদি এটাকে পি না বলে এটাকে কিউ বলে ডাকি। আচ্ছা, এতক্ষণ আপনি এটাকে কিউ বলেছেন, আমি যদি ওটাকে কিউ না বলে এটাকে এবার আমি পি বলে ডাকি, রেজাল্টেন্ট তো ভাইয়া ওইটাই হবে। আমি বুঝেছি যে রেজাল্টেন্ট এটাই হবে, এটাই হবে আমাদের সেই রেজাল্টেন্ট বা লব্ধি, এটা বুঝেছি। এখন সমস্যা হচ্ছে অ্যাঙ্গেল নিয়ে তাহলে কি করব? এটা যে একটা প্যারাদায়ক কাজ হয়ে গেল, এটা যে একটা মারাত্মক প্যারাদায়ক কাজ হয়ে গেল। তো আমরা তাহলে ভেক্টরগুলোর একটু নাম দেই। তার মানে আমরা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। এই অ্যাঙ্গেলটা যদি হয় আমাদের আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থেটা। এবং আমরা আপনাদেরকে যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এরকম যে আর ভেক্টর এইটা সমান হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এই আর ভেক্টরের ক্ষেত্রে আর এর যে ম্যাগনিটিউড বা মানটা হবে, সেই আর এর ম্যাগনিটিউড বা মানটা হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার
প্লাস 2pq কোসাইন অফ আলফা। আলফা কে ভাইয়া? আলফাটা হচ্ছে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। আলফাটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ যে দুটো ভেক্টর আপনি কাউন্ট করবেন, যোগ করবেন, তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল। এবার প্রশ্ন হচ্ছে থেটাটা কি হবে ভাইয়া? আমরা বললাম এটা হবে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখানে দুইটি কথা জরুরি। কথা নাম্বার 1, এখানে যে থেটাটা বললেন, এই থেটাটা কার কার মধ্যবর্তী কোণ? এই থেটাটা হচ্ছে আর ভেক্টর পি ভেক্টরের সাথে যে কোণ তৈরি করে। তাহলে এটা যদি হয়ে থাকে, তাহলে এই যে থেটাটা দেখতে পাচ্ছেন, এই থেটাটা তাহলে আমরা কার সাথে বলতে পারবো? এটা হচ্ছে উইথ ভেক্টর পি। এবার যদি আমাদেরকে বলে যে এর সাপোর্ট লাইন বা ধারক রেখা কোনটা, এই বেচারার সাপোর্ট লাইন বা ধারক রেখা কোনটা? এই যে শীর্ষবিন্দু দেখছেন, এই শীর্ষবিন্দু থেকে যে ভার্টেক্স বা কি বলে ডায়াগোনাল বা কর্ণ আঁকা যায় সেইটা। তাহলে শীর্ষবিন্দু থেকে আমি থেকে কথাটাকে একটু অন্য কালার দিয়ে লিখবো। শীর্ষবিন্দু থেকে অঙ্কিত কর্ণ, ডায়াগোনাল ড্রন ফ্রম দ্য ভার্টেক্স। তাই এটা কখনো যেন শীর্ষবিন্দুতে টু দ্য ভার্টেক্স এরকম যেন না হয়, শীর্ষবিন্দুতে টু দ্য ভার্টেক্স যেন না হয়, এটা সবসময় হবে ফ্রম দ্য ভার্টেক্স, শীর্ষবিন্দু থেকে। এখন যে প্রবলেমটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম, যে যদি কখনো এই ভেক্টরটাকে এখন আমরা এই রকম করে বলতে চাই যে এইখানে থেটাটা এইটা না, থেটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে আলফা, তাহলে এবার কি করবে? সাধুবিদ্যা বলে আবার এগুলো ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে ফর্মুলা লিখেন। আর আমাদের ফাঁকিবাজি বিদ্যা বলে যে আর ভেক্টরের সাথে কোণ তৈরি করেছে যে ভেক্টরটা, সেই ভেক্টরটার নাম পি দিয়ে দাও, তাহলে তোমার ফর্মুলা আগের মতোই থেকে যাবে। তাহলে সবসময় রেজাল্টেন্ট বা লব্ধি যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে সেই ভেক্টরটাকে যদি আপনি পি ভেক্টর হিসেবে নাম দিয়ে দেন, তাহলে এই ভেক্টরের ফর্মুলাগুলোর কোনো রকম আর অল্টারনেটিভ বা এর কোনো মডিফাইড ভার্সন আপনাকে তৈরি করতে হবে না, আপনি এই ফর্মুলাই অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি তা না চান তাহলে এই ফর্মুলায় কোনো প্রবলেম হবে না, এটা ঠিক থাকবে, বাট এইটা চেঞ্জ হয়ে যাবে, এইটা তখন পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস আলফা হয়ে যাবে। তবে এখানে মনে রাখার জন্য একটা সুন্দর গল্প বলা যেতে পারে, এখানে মনে রাখার জন্য খুবই সুন্দর একটা গল্প বলা যেতে পারে, যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে, যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে তিনি সব সময় সিঙ্গেল বা একা থাকবেন, যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে তিনি সব সময় সিঙ্গেল বা একা থাকবেন। এবং আমরা আপনাদের মমিত ভাইয়াকে দিয়ে বলতে পারি যে এই যে মমিত ভাইয়ার সাথে অ্যাঙ্গেল তৈরি করলে এই যে এটা হচ্ছে মমিত ভাইয়া একা একা বসে থাকবে। হ্যাঁ, মমিত ভাইয়া যেরকম সিঙ্গেল ওরকম একা একা বসে থাকবে। তো এইটা হচ্ছে গল্প, যদি যে একা থাকবে তার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে। এখানে যদি কিউ লিখতাম, ওখানে যদি পিপি লিখতাম, তাহলে অ্যাঙ্গেল তৈরি হতো কিউ এর সাথে। তাই এইখান থেকে আপনি এটাকে আইডেন্টিফাই করে নিতে পারবেন। তাহলে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটাকে যদি আমরা একসাথে একটু দেখতে চাই, তাহলে এরা কি বলতে চাচ্ছিল সেটা একটু শুনি। ওরা বলতে চাচ্ছিল একটা প্যারালেলোগ্রাম বা একটা সামান্তরিকের যে 4টা শীর্ষবিন্দু থাকে, আপনি যদি সেই 4টা শীর্ষবিন্দুর মধ্যে কোনো একটা শীর্ষবিন্দু নেন, ওই শীর্ষবিন্দু থেকে কয়টা সন্নিহিত বাহু আঁকা যাবে? 2টা। তো ওই 2টা বাহু যদি 2টা ভেক্টর প্রকাশ করে, তাহলে ওই শীর্ষবিন্দু থেকে যে ডায়াগোনাল বা কর্ণ আঁকা যাবে সেইটা তাদের রেজাল্টেন্ট বা লব্ধি প্রকাশ করবে। এই তো, এটা হচ্ছে আপনাদের ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আমরা সেখান থেকে কত সহজে তার ম্যাগনিটিউড বা মান বের করে ফেলেছি। একদম দেখেন এক্স্যাক্টলি 9-10 এর বাচ্চার মতো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করেছি। তারপরে সেই ভেক্টরটা কোন দিকে কাজ করছে সেটা ইন্ডিকেট করে ফেলেছি। এরপর তো আপনারা এখন সামনে আগানো শিখেই গেছেন। তাহলে পারে আমরা ফাইনালি বলতে চেয়েছি এরকম ভাবে যদি ভেক্টর যোগ করা যায় তাহলে এই হচ্ছে ঘটনাগুলো তৈরি হবে।
এখন এই যে রেজাল্টেন্ট বা লব্ধি নামের যে গল্পটা দেখতে পেলেন, এই রেজাল্টেন্ট বা লব্ধি নামের গল্পটা দেখেন একটা ত্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে জড়িত। তার মানে এই দুটো ভেক্টরের মান সবসময় ধরেন সেম থাকলো, পি এবং কিউ, এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড কখনো চেঞ্জ হলো না। ধরেন পি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 4, এটা হচ্ছে 4, মনে করে নেন এটা 3, তাহলে এরা যদি রাইট অ্যাঙ্গেল বা সমকোণে থাকে তাহলে আর এর মান হয়ে যাবে 5, 3, 4, 5। কিন্তু যখন অন্য কোনো অ্যাঙ্গেলে থাকবে তখন আর এক রকম মান হবে। যখন 0 ডিগ্রি হয়ে যাবে cos 0 ডিগ্রির ভ্যালু একরকম, যখন 180 ডিগ্রি হয়ে যাবে cos 180 ডিগ্রির ভ্যালু একরকম, 90 ডিগ্রি cos 90 এর ভ্যালু 0, যা একরকম। তাহলে আপনি বুঝতে পারছেন দুইটা সমান মানের ভেক্টর যখনই বিভিন্ন রকম কোণে কাজ করবে তখন রেজাল্টেন্টের ভ্যালু এক এক সময় এক এক রকম হবে। তাহলে আমাদের এখান থেকে জানতে চেতে ইচ্ছা করছে যে এই রেজাল্টেন্টটা ম্যাক্সিমাইজড হবে কখন আর এই রেজাল্টেন্টটা মিনিমাইজড হবে কখন। তাই আমাদের টপিকটা একটু খেয়াল করেন, লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত হবে এটা আমরা ক্যালকুলেট করতে চাই। লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত হবে এটা আমরা ক্যালকুলেট করতে চাই। তাহলে পারে আমরা শিখে এসেছি যদি কখনো কোনো একটা ভেক্টর আর হয় যেটা পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে যোগ করার মাধ্যমে এসেছে, এবং যদি এরকম হয় পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ভেতরের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাহলে আপনি নিঃসন্দেহে আমাদেরকে বলে দিতে পারেন এই আর সমান হচ্ছে স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা। এখন আমরা এই আর এর ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে কথা বলবো, আর ম্যাক্সিমাম কখন হবে সেইটা নিয়ে কথা বলবো। তাহলে আর ম্যাক্স আর যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে স্কোয়ার রুটের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু আসতে হবে। পি তো চেঞ্জ হয় না, কিউ তো চেঞ্জ হয় না, টু তো চেঞ্জ হয়ই না, তাহলে একমাত্র চেঞ্জেবল প্যারামিটারকে কোসাইন আলফা। তাহলে এই কোসাইন আলফাটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে রুটের মধ্যে সবচেয়ে বড় মান পাবো, আর রুটের মধ্যে যদি সবচেয়ে বড় মান পাই তাহলে আর এর আমি সবচেয়ে বড় মান পাবো। তাহলে আপনি কি আমাকে একটু বলে দিতে পারেন এই কোসাইন আলফার সর্বোচ্চ মানটা কত? এটাকে আপনি আমাকে বলে দিতে পারেন যে আর ম্যাক্স তখন কত হবে? এই যে কোসাইন আলফা এটা হয়ে যাবে ম্যাক্সিমাম, আর এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1, আপনি জানেন এটা। তাহলে এই কোসাইন আলফার মান যদি 1 হয় তাহলে পারে আপনি একটু বলেন তো বাচ্চা এই আর এর ভ্যালুটা কেমন হবে সেটা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে সেটা কেমন হয়। এখান থেকে আলফার ভ্যালুও দেখে ফেলতে পারেন। তাহলে এই জায়গায় যেটা বলতে চাচ্ছিলাম এটা সর্বোচ্চ ভ্যালু 1 দেয়, তখন আলফার ভ্যালু কত হয় 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, আর সেখান থেকেই তখন আপনি আর ম্যাক্স এর ভ্যালুটা আমাকে বলে দিতে পারেন। তাহলে আর ম্যাক্স এইটা সমান স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ, আর এই কোসাইন আলফা এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে স্কোয়ার রুট অফ পি প্লাস কিউ হোল স্কোয়ার, এটা মিন করে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ। সিমিলারলি আমরা যদি এখন আর এর মিনিমাম ভ্যালুটাকে টার্গেট করি, আর এর মিনিমাম ভ্যালুটাকে যদি আমরা এখন টার্গেট করি যে আর এর মিনিমাম ভ্যালু কত হবে, আসেন তো দেখি কি হয়। এগেইন ফর আর মিনিমাম, তাহলে আর মিনিমামের জন্য যদি দেখতে চাই তাহলে কোসাইন আলফাটাকে মিনিমাম করতে হবে। তাহলে কোসাইন আলফার মিনিমাম কত হয়, কস আলফার মিনিমাম কত ভ্যালু? ডেফিনেটলি মিনিমাম ভ্যালু হচ্ছে -1, তাহলে এইটা হলো -1। এটা কখন হয়? যখন আলফার ভ্যালু 180 ডিগ্রি হয়। তো আলফার ভ্যালু যদি 180 ডিগ্রি হয় তখন যদি এটা মিনিমাম হয় তাহলে আর এর মিনিমাম ভ্যালু কত সেটা ক্যালকুলেট করতে চাই। তাহলে আর মিনিমাম এটা সমান দাঁড়ালো স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ ইন্টু -1। তাহলে এখান থেকে আপনি এটাকে বলতে পারেন রুট ওভার পি স্কোয়ার মাইনাস টোয়াইস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এখন আপনি ইচ্ছা হলে এটাকে পি মাইনাস কিউ হোল স্কোয়ার বলতে পারেন, আবার ইচ্ছা হলে
কিউ মাইনাস পি হোল স্কোয়ার বলতে পারেন। বাট রুট ওভারের নিচে তো কখনো নেগেটিভ আসতে পারবে না, তাই সারা জীবনই বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। রুট ওভারের মাঝখানে কখনোই কোনো নেগেটিভ আসতে পারে না, সো এটা সারা জীবনই আপনার কাছে একটা পজিটিভ ভ্যালু আসবে। তাই এখানে একটু টেকনিক্যালি একটা চিহ্ন ব্যবহার করলাম, পি ডিফারেন্স কিউ। আচ্ছা, যদি কখনো আপনার কাছে বলে 2 - 3, অ্যান্সার কিন্তু -1। কিন্তু যদি বলে 2 ডিফারেন্স 3, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দাও, 3 থেকে 2 বাদ দাও, তাহলে অ্যান্সার কিন্তু 1। তাহলে এখান থেকে আপনি এটাকে বলতে পারেন এটা হচ্ছে পি ডিফারেন্স কিউ। তাহলে এখান থেকে আপনি মনে হয় একটা ডিসিশন দিতে পারেন, সেটা হচ্ছে আর কত থেকে কতর মধ্যে ভেরি করলো, একটু খেয়াল করেন, আর মিনিমাম থেকে আর ম্যাক্স পর্যন্ত ভেরি করলো। আর মিনিমাম হলো কখন, আরটা মিনিমাম হলো কখন, এটার ভ্যালু হচ্ছে পি ডিফারেন্স কিউ। আর ম্যাক্সিমাম হলে তার ম্যাগনিটিউড কত হলো, এটা হচ্ছে পি প্লাস কিউ। এই ঘটনাটা ঘটলো কখন, এই ঘটনাটা ঘটলো আলফা সমান কত, 0 ডিগ্রি। আর এই ঘটনা ঘটলো যখন আলফা সমান 180 ডিগ্রি। সরি, আমি একটু ভুল লিখে ফেলেছি, এটা একটু ঠিকঠাক করে ফেলতে হবে। মিনিমাম হলো কখন, মিনিমাম হলো যখন 180 ডিগ্রি, আর ম্যাক্সিমাম হলো কখন, যখন আলফা হলো 0 ডিগ্রি। অর্থাৎ একটা অবজেক্ট এখানে ছিল, একই দিকে যদি দুটা ফোর্স দেওয়া যায় তাহলে সে ম্যাক্সিমাম ফোর্স পাবে, আর একটা যদি এদিকে দেওয়া যায়, একটা যদি তার অপোজিটে দেওয়া যায়, তাহলে সে মিনিমাম ফোর্স ফিল করবে। তাহলে রেজাল্টেন্ট বা লব্ধি তার মিনিমাম ভ্যালু থেকে সর্বোচ্চ মান পর্যন্ত ডিপেন্ড করে তাদের অ্যাঙ্গেলের উপর। যদি অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টর দুইটা বিপরীত দিকে কাজ করে, তাহলে তাদের রেজাল্টেন্ট হবে মিনিমাম, এবং সেটা হবে বড়টা থেকে ছোটটা বাদ দিলে যা হবে তাই। আর যদি এইটা হয় ম্যাক্সিমাম এর ক্ষেত্রে, তাহলে দুটো ভেক্টর যখন একই দিকে কাজ করবে, তখন তাদের রেজাল্টেন্ট যোগ করলেই আমরা এটা বলতে পারবো। এই কথাটা কেন মনে করে দিলাম, সেই কথাটা হচ্ছে আমরা ক্লাস 9-10-এ বারবার বলতাম স্কেলার রাশির যোগ বিয়োগ বীজগাণিতিক নিয়মে করা যায়, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে সেটা করা যায় না। হোয়ারাজ এই আপনাকেই যখন আবার এরকম একটা কানটানাটানির গল্প বলতে দিত, একটু খেয়াল করে দেখেন তো, এই কানটানাটানি গল্প যখন বলতে দিত, বলতো যে এইটা ধরেন আপনার মাথা, এই কান ধরে টানবো আমি 10 নিউটন বলে, আর এই কান ধরে টানবো আমি 3 নিউটন বলে, তাহলে আপনার মাথা এই দিকে যাবে কত, 10 - 3 সমান হচ্ছে 7 নিউটন। এখনই প্রশ্ন উঠে যেত না যে আপনি না বললেন এদের অ্যালজেব্রিক ভাবে যোগ করা যায় না, বীজগাণিতিক ভাবে যোগ করা যায় না, জ্যামিতিক ভাবে যোগ করতে হয়, তো আমি তো এখানে অ্যালজেব্রিক ওয়েতেই মনে হয় যোগ করলাম, এই যে 10 - 3, এটা তো আমার কোনো রকম বীজগণিত লাগলো না, তাহলে এখানে কিভাবে যোগ করলেন, একই দিকে গেলে তো 10 + 3 13ই বলে দিতাম, তাহলে এখানে কি হইল, এই ঘটনা কেমনে ঘটলো? আপনি মনে হয় এইবার সেই প্রশ্নের উত্তর পেয়েছেন যে এটা একটা বিশেষ ক্ষেত্র, এটা একটা স্পেশাল কেস। এই জন্য 9-10-এ সবসময় হয় একটা অবজেক্টকে একই দিকে টানা হতো, না হলে বিপরীত দিকে টানা হতো। কখনোই বলা হয় নাই এরকম একটা কোণ করে টানা হবে, এরকম একটা কোণ করে, দুইটা বল এরকম একটা কোণ করে থাকবে, এই কথা একবারও বলা হয় নাই। যদি সেই কোণ করে থাকে, তাহলে আপনাকে এখন সেই গল্পগুলো এইভাবে প্রপারলি ম্যানেজ করে নিতে হবে, এর কোনো বিকল্প অপশন নাই। আশা করছি ভেক্টর যোগের এই যে সামান্তরিক সূত্র নামের যে টার্মটা, এই সামান্তরিক সূত্র নামের টার্মটা এখন আপনার কাছে সম্পূর্ণরূপে পরিষ্কার। এটা আমাদের ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারের প্রচন্ড গুরুত্বপূর্ণ টপিক, এটার দিকে খুব ভালো করে নজর দিতে হবে। ঠিক আছে বাচ্চা, আশা করছি এখন আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র পড়েছি, এবার এই সামান্তরিক সূত্রের কিছু প্রয়োগ দেখা উচিত না? আসেন দেখি সামান্তরিক সূত্রের একটা সুন্দর প্রয়োগ দেখি। এই যে আকাশে যে পাখি ওড়ে, আপনাদের এই যে এয়ারশিপ, যেটাকে আপনারা বলেন হচ্ছে এয়ারক্রাফট, এটা যে উড়ে, ওয়াটারশিপ যখন যায়, যেটাকে আপনারা জাহাজ বলেন, এই প্রত্যেকেই ভেক্টর যোগের সামান্তরিক সূত্র মেইনটেইন করে চলে। এটা ছাড়া এটা চলা সম্ভব হয়নি। তো আমরা এখন ভেক্টর যোগের সামান্তরিক সূত্র অনুসারে পাখির উড়া ব্যাখ্যা করব, বার্ড ফ্লাইং এক্সপ্লেইন করব অ্যাকর্ডিং টু দ্য ভেক্টর
এডিশন অফ ভেক্টর এডিশনের প্যারালেলোগ্রাম ল। তো এখন একটা প্রবলেম হয়ে গেছে, আমরা যে পাখির উড়া ব্যাখ্যা করব, তো মিনিমাম তো একটু পাখিটাকে আঁকতে পারলে ভালো হতো। তা আমি তো বাচ্চা পাখি আঁকতে পারি না, তাহলে কি করা যায়? তো যাই হোক, আমরা এখন পাখি আঁকতে পারি না, আমরা এখন যা আঁকাবো তা দেখে ভয় টয় পেয়েন না। হ্যাঁ, আমরা এখন যা আঁকবো সেটা দেখে ভয় টয় পেয়েন না, আবার পরে বলেন না যে এটা কিভাবে হইল। আমি আপনাকে থিম বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে পাখির সেই লম্বা জায়গা, আপনি টপ ভিউ দেখছেন, মানে পাখি উড়ে যাচ্ছে, আপনি তার উপর থেকে দেখছেন। তো উপর থেকে দেখছেন, ভালো কথা, পাখির মাথাটা তো অ্যাটলিস্ট দেওয়া উচিত। তাহলে পাখির মাথা কই? এই হচ্ছে পাখির মাথা। হ্যাঁ, এটা হচ্ছে পাখির মাথা। অস্থির অবস্থা, এ কোন অবস্থায় আমরা পৌঁছালাম? পাখির মাথা উঠে গেল উপরে, এটা কোনো কথা হলো? আচ্ছা, এটা হচ্ছে পাখির মাথা। হ্যাঁ, তো পাখির মাথা না হয় আঁকলাম, পাখির ডানা কই? ডানা দিয়ে উড়বে কোথায়? আপনি টপ ভিউ দেখছেন। হ্যাঁ, পাখির উপরে উঠে পাখিকে দেখছেন। এই যে এটা পাখি, আপনি পাখির উপরে, পাখির উপরে থেকে পাখিটাকে দেখছেন, এটা হচ্ছে তার টপ ভিউ। দেখে ভয় টয় পেয়েন না। তো এবার পাখির ডানা দেই, আসেন পাখির দুটা ডানা দেই। এই হচ্ছে পাখির একটা ডানা, এই হচ্ছে পাখির আর একটা ডানা, এই দুটা হচ্ছে তার আর্ম বা ডানা। সুন্দর একটা পাখি এঁকেছি। দেখেন, নজর দিয়েন না, নজর দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই এখন এখানে একটা নজর টিকা দেওয়া উচিত। নজর দিয়েন না কিন্তু, হ্যাঁ, বদনজর কিন্তু সত্য, তাই নজর দিয়েন না। অনেক সুন্দর একটা পাখি হয়েছে, আমি জানি। এত সুন্দর পাখির আর কোনো গুণগান গাইতে হবে না, ঠিকঠাক আছে। এবার পাখি যখন ডানা ঝাপটায়, আপনি মনে হয় ডানা ঝাপটানোর ওয়েটা জানেন। এই যে ডানা যখন ঝাপটায় তখন সে এইভাবে ডানা ঝাপটায়। হ্যাঁ, জাস্ট লাইক দিস, এইভাবে এইভাবে ডানা ঝাপটায়। তাহলে এই ডানা ঝাপটানোর সময় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই পাখিটা এই ডানা দিয়ে এইভাবে বাতাসের ওপর বল প্রয়োগ করে। সিমিলারলি ডানা দিয়ে এই বাতাসের ওপর এইভাবে সে বল প্রয়োগ করে। তার মানে এই যে 1 নম্বর ডানা দিয়ে সে বাতাসের উপর যে ফোর্স অ্যাপ্লাই করলো, সেইটাকে আমি নাম দিলাম F1। ঠিক একই রকম এই 2 নম্বর ডানা দিয়ে যে ফোর্সটা অ্যাপ্লাই করলো সেটার নাম দিলাম F2। এবার আমরা যদি এখান থেকে একটা প্যারালেলোগ্রাম ফর্ম করি, এখান থেকে যদি একটা প্যারালেলোগ্রাম ফর্ম করি, তাহলে এদের রেজাল্টেন্ট বা লব্ধি কাজ করবে, এদের রেজাল্টেন্ট বা লব্ধি কাজ করবে এই দিকে। তাহলে এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট বা লব্ধি, এটার নাম দিলাম এফ। বাট এই এফটার একটু গল্প আছে। এই এফটা হচ্ছে ফোর্স অন এয়ার বাই বার্ড, বাতাসের ওপর পাখির প্রযুক্ত বল। বাতাসের উপর পাখির প্রযুক্ত বল, তার মানে এই বলটা দিয়ে পাখি বাতাসকে এইদিকে ধাক্কা দিচ্ছে, এই বলটা দিয়ে পাখি বাতাসকে ধাক্কা দিচ্ছে। এবার তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। তাহলে এইটার একটা বাতাস পাখিকে সমান বলে বিপরীত দিকে ধাক্কা দিবে। এই যে এইভাবে সমান বলে বিপরীত দিকে এই দিকে ধাক্কা দিবে, সমান বলে বিপরীত দিকে ধাক্কা দিবে। এটা কালারটা একটু চেঞ্জ করে দেই। ইকুয়াল বাট অপোজিট ফোর্স এইদিকে সে অ্যাপ্লাই করবে। এই ফোর্সটার নাম বললাম এফ প্রাইম। তাহলে এফ প্রাইম যে ব্যাপারটা দাঁড়ালো, এইটা হচ্ছে ফোর্স অন বার্ড বাই এয়ার। খেয়াল করে দেখেন, ঠান্ডা মাথায় খেয়াল করবেন, এইটা কাজ করে এয়ারের ওপর, এইটা কাজ করে বার্ডের ওপর। দুটো ইকুয়াল, দুইটা অপোজিট, দুটা ভিন্ন বস্তুর উপর কাজ করছে। তাহলে পারে এদেরকে কখনো আপনি যোগ বা বিয়োগ করতে পারবেন না। সো এরা অ্যাকশন রিঅ্যাকশন কাপল। আর বাতাসের সেই ধাক্কাতেই পাখি সামনের দিকে এগিয়ে চলে।
এবং আপনি জেনে অবাক হবেন, এই যে পাখির এখানে যে লেজ থাকে, এই লেজটা একটু চিন্তা করেন তো, এই যে লেজটার কথা ভাবেন তো, এই দেখেন লেজটা এরকম এরকম যখন স্ট্রেইট থাকবে তখন ঠিক স্ট্রেইট পাখি উড়বে। বাট একটু ভেবে দেখবেন, লেজটা যদি একটু এরকম করে বাঁকা দেয়, এরকম করে লেজটা যখন একটু বাঁকিয়ে দিবে, তখন বাতাস কোন দিকে ধাক্কা দিবে বেশি বোঝা যায়? এই দেখেন এই দিকে। যখনই বাতাস এই লেজের পোর্শনটাকে এদিকে সরাই নিয়ে চলে যাবে, তখন মাথা এই দিকে ঘুরে যাবে। অর্থাৎ এটা যদি লেজটা কোনো রকম হয়, এই লেজটা যদি এরকম করে থাকে, তাহলে বাতাস এই দিকে ধাক্কা দিবে এই দিকে, আর বাতাস এই দিকে ধাক্কা দিলে লেজ এই দিকে সরে যাবে, লেজ এই দিকে সরে গেলে মাথা এই দিকে সরে আসবে, মানে পাখি এই দিকে টার্ন নিবে। যদি কোনো কারণে লেজ এইদিকে না সরিয়ে এইভাবে সরায়, তাহলে বাতাস অধিকাংশ এই পাশে এসে ধাক্কা দিবে, এইভাবে। এই দিকে যখনই বাতাস ধাক্কা দিবে, লেজটা এই দিকে সরে আসবে, লেজ এই দিকে সরে আসলে পাখির মাথা এই দিকে সরে যাবে। তার মানে পাখির লেজ কাজ করে রাডারের মতো, যেটা এয়ারক্রাফটের পেছনে, ওয়াটারশিপের পেছনে যে রাডার থাকে, সেই রাডারের মতো কাজ করে। হ্যাঁ, এটা বৈঠার মতো কাজ করে, এটা ঠিকঠাক করে দেয় পাখি কোন দিকে যাবে। তাই এই যে দেখেন, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কাজ করে এরা পাখি এইভাবে উড়েছে। এখন সর্বপ্রথম প্রশ্ন, পাখি কি আসলে এই ভেক্টর যোগের সামান্তরিক সূত্র জানে? উত্তর হচ্ছে না, পাখি জানে না। পাখি যদি জানতো, তাহলে এরকম করে বল কোন দিক দিয়ে দিতে হয় এটা দিতে যেয়ে সে ধাম করে পড়ে যেত। দেখেন বাচ্চা, আমরা যারা মোটর সাইকেল চালানো প্রথম শুরু করি, সর্বপ্রথম দেখবেন যখন আপনার পায়ে গিয়ার দিতে হয়, আপনি প্রথমে তাকান, তারপরে গিয়ার দেন। কিছুদিন পর না মোটর অ্যাকশনের কারণে পা এমনি এমনি চলে যায়। প্রথম গাড়িতে যখন স্টিয়ারিং ধরা যায়, তখন আপনি কত যে মিররের দিকে এদিক ওদিক এদিক এদিক এরকম করে তাকান, কতবার যে এরকম করে শক্ত করে ধরে থাকেন। কিছুক্ষণ পর তার মাসেল মেমোরিতে এমনি এই অংশ তৈরি হয়ে যায়, তখন সে ন্যাচারালি মোটর অ্যাকশনের কারণে চলতে থাকে। তাই পাখিগুলো শুরু থেকে সে এক্সপেরিয়েন্সের উপর চলে। বাচ্চা অবস্থা থেকে যখন বিভিন্নভাবে আপনি যেরকম আছাড় খেয়ে খেয়ে হাঁটতে শিখেন, ওরাও এরকম প্রথমে এরকম ধুপ 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 করে পড়তে পড়তে একটা সময় বুঝে যায় যে আমাদের ডানা এরকম করে করলে আমরা উড়ে যেতে পারবো। আর তার মধ্যে তো ডিএনএর বৈশিষ্ট্য আছেই, সুতরাং সেটা নিয়ে তো কোনো কথা নেই। এখন কথা হলো যে প্রকৃতিতে তো বাচ্চা এরকম নেই। সর্বপ্রথম যদি আমরা স্যার আইজাক নিউটনের একটা কথা মনে করিয়ে দেই আপনাকে, স্যার বলেছিলেন যে আমরা গ্রহের গতি ব্যাখ্যা করতে পারি, গ্রহগুলো কিভাবে ঘুরে বেড়ায় এগুলোকে ব্যাখ্যা করতে পারি, কিন্তু কে তার বেগটা সেট করেছে এটা তো বলে দিতে পারি না। এই গ্রহগুলোর গতিটা সেট করেছে কে, এটা তো বলতে পারি না। তাই নেচারে সর্বপ্রথম অবজারভেশন, মানুষ সর্বপ্রথম অবজার্ভ করেছে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, একই রকম ভাবে পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরে। তাই পৃথিবীর চারপাশে যখন চাঁদের ঘোরাটা অবজার্ভ করা গেছে, তখন মানুষ ওইটাকে প্যাটার্নে ফেলার চেষ্টা করছে যে এটাকে কোনো প্যাটার্নে ফেলা যায় কিনা। তারপর সেখান থেকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জেনারেট করা হয়েছে, আর সেই ইকুয়েশন অ্যাপ্লাই করে এরপরে স্যাটেলাইট স্থাপন করা হয়েছে। তাই মানুষ প্রকৃতিতে এগুলো অবজার্ভ করেছে। যখন পাখি এরকম করে ল্যান্ড করে, পাখি যখন নামে আকাশ থেকে, আপনি খেয়াল করে দেখবেন এয়ারক্রাফট টাচডাউনের পূর্ব মুহূর্তে ঠিক একই গল্প হয়। বিশেষ করে ইগলের যদি আপনি নামা দেখেন, একই রকম দেখবেন এয়ারক্রাফট ঠিক এইভাবেই টাচডাউনে আসে। তো এরকম করে লিওনার্দো দা ভিঞ্চির তো গল্প আপনি জানেনই, উনি একটা লম্বা সময় এগুলো দেখে 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 এঁকেছিলেন যে কিভাবে পাখি ল্যান্ড করে। ঠিক একই রকম ভাবে আমাদের এয়ারক্রাফটের নকশা তৈরি করা। তো এইভাবেই ওরা সামান্তরিক সূত্র জানে না, কিন্তু ওদের এই এক্সপেরিয়েন্সের উপর মানুষ অবজার্ভ করতে করতে যে তখন ম্যাথমেটিক্যাল প্যাটার্ন তৈরি করেছে। আর সেই ম্যাথমেটিক্যাল প্যাটার্নের একটা নাম হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন, বা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তাই এটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র মেনটেন করে পাখির উড়া। তাহলে পাখি কার উপর ফোর্স অ্যাপ্লাই করে? বাতাসের উপর। দেন বাতাস কার উপর ফোর্স অ্যাপ্লাই করে? পাখির উপর। তখন পাখি ওই ফোর্স নিয়ে কি হয়? সামনের দিকে এগিয়ে যায়। এটাই হচ্ছে মূল গল্প। তো ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের আমরা আর একটা অংশ পড়েছিলাম, যে রেজাল্টেন্ট কখন ম্যাক্সিমাইজড হয় আর কখন মিনিমাইজড হয়। দেখেন তো বাচ্চা, আমরা এখানে আপনাকে একটু বলার চেষ্টা করেছি, দুইটা ভেক্টরের আপনাকে ম্যাগনিটিউড দেওয়ার চেষ্টা করেছি। একটা হচ্ছে 5 ইউনিট, আর আরেকটা হচ্ছে খেয়াল করে দেখেন, একটার ভ্যালু হচ্ছে 7 ইউনিট। নিচের কোনটি এদের লব্ধি বা রেজাল্টেন্টের মান হতে পারে না? এই না শব্দটা খেয়াল করেন। নিচের কোনটি এদের লব্ধি বা রেজাল্টেন্টের ভ্যালু হতে পারে না? আপনি জানেন আমাদের আর মিনিমাম কত এবং আর ম্যাক্সিমাম কত, এটা আপনি জানেন। আপনি যদি জেনেই থাকেন, তাহলে রেজাল্টেন্ট ভেরি করে মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত।
মিনিমাম টু ম্যাক্সিমাম। তো মিনিমাম হয় কখন এটা আমরা জানি, মিনিমাম হচ্ছে যে দুটো ভেক্টরকে যোগ করব তাদের ডিফারেন্স, আর ম্যাক্সিমাম হচ্ছে তাদের দুইজনের এডিশন। তাহলে আমরা যদি এইখানে সেই গল্পটা বলতে চাই, এই দুজনের মিনিমাম ভ্যালু কত হবে, 5 আর 7-এর ডিফারেন্স হচ্ছে 2, আর ম্যাক্সিমাম কত হবে, 5 আর 7-এর যোগফল হচ্ছে 12। তার মানে আপনার রেজাল্টেন্ট ভেরি করবে 2 থেকে 12-এর মধ্যে। 2-এর ছোটও হতে পারবে না, 12-এর বড়ও হতে পারবে না, 2-এর ছোটও হতে পারবে না, 12-এর বড়ও হতে পারবে না। এখন আপনি অপশন খুঁজে বের করেন। এই যে দেখেন, এটা 3, এটা 2-এর বড়, মেনে নেওয়ার মতো, 12 মেনে নেওয়ার মতো, 2 এটাও মেনে নেওয়ার মতো, কিন্তু 2 থেকে 12 রেঞ্জের মধ্যে 35 নাই, তাই এটার উত্তর হচ্ছে 35 ইউনিট। কখনোই এর রেজাল্টেন্ট হতে পারবে না। এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুবই আসে, ছোট্ট ছোট্ট প্রশ্ন। আপনি জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক খুলে দেখেন এই ধরনের প্রশ্ন কতবার এসেছে। নিচের কোনটি এদের লব্ধি হতে পারে, নিচের কোনটি এদের রেজাল্টেন্ট হতে পারে না, এই ধরনের প্রশ্ন পরীক্ষার খুব 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 বেশি পছন্দের প্রশ্ন। আশা করছি এই যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের ছোট্ট ছোট্ট দুইটা গল্প করলাম, এরপরের বড় গল্প তো লোডিং থাকলোই, আমরা আস্তে আস্তে সবগুলো গল্প ইনশাল্লাহ করার চেষ্টা করব। আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র পড়ছিলাম, তো সেই সামান্তরিক সূত্র দিয়ে কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে চাই, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। তা আসেন দেখি কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা যায়। আমরা এই পর্যায়ে পরপর 3টা প্রবলেম সলভ করব। এই 3টা প্রবলেমকে আপনি করোলারি বা অনুসিদ্ধান্ত হিসেবে সারা জীবন যদি মনে রাখতে পারেন, তাহলে আপনার প্রবলেম সলভ করার যে স্মুথনেস এটা অনেক বেড়ে যাবে। মূল সূত্র তো সবসময় আমরা মনে রাখতে বাধ্য, এটার সাথে কিছু যদি অনুসিদ্ধান্ত মনে রাখা যায় তাহলে অঙ্ক কম সময়ে করা যায়। তো এরকম পরপর 3টা আমরা অনুসিদ্ধান্ত বলার চেষ্টা করব বা করোলারি বলার চেষ্টা করব। আমরা এই 3টা করোলারি আমরা আস্তে আস্তে একটু প্রবলেম সলভ করার চেষ্টা করছি। তাহলে আসেন দেখি প্রথমটা আমাদেরকে কি বলে, এটা একটু বুঝার চেষ্টা করি। প্রথমটায় আমাদেরকে বলা হচ্ছিল দুইটি সমমানের ভেক্টরের লব্ধির মান ভেক্টর দ্বয়ের মানের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। দুইটা ভেক্টর হবে, তাদের মান সমান হবে। একটা মজার জিনিস আছে এখানে, একটা মজার জিনিস আছে, একটু ভালো করে খেয়াল করি। আমরা একটু আঁকানোর চেষ্টা করি, একটু দুইটা সমান মানের ভেক্টর নিয়ে আঁকানোর চেষ্টা করি। এই যে দেখেন প্রায় সমান, এরকম এঁকেছি। আমরা এটাকে একটু কপি করার চেষ্টা করি। এই যে দেখেন পাশাপাশি আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই দুটা ভেক্টরের মান সমান, এটা ধরে নেওয়া। তাহলে প্রথমে ভেক্টর দুইটাকে একটু ইন্ডিকেট করিয়ে দেই, তাহলে আপনাদের ব্যাপারটা ভালো হয়। তাহলে আমরা যদি বলতে চাই যে এই ভেক্টরটা একটা ভেক্টর প্রকাশ করবে আর এইটা একটা ভেক্টর প্রকাশ করবে, এই দুটা ভেক্টরের মান সমান, আমরা এইটা নিয়ে যদি কথা বলি তাহলে এদের রেজাল্টেন্ট কোনটা হবে খেয়াল করে দেখেন তো। এদের রেজাল্টেন্ট হবে এইটা। আপনি খালি চোখে তাকায় দেখেন, আপনার কি কখনো মনে হয়েছে ইয়েলো কালারগুলোর সাথে গ্রিন কালারটা সমান হওয়ার কোনো পসিবিলিটি আছে? আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার একটু আরেকটা অ্যাপ্রোচ থেকে ভেবে দেখি, তারপর না হয় কথা বলি। ব্যাপারটা যদি এরকম হতো যে এইটা একটা ভেক্টর এক্সপ্রেস করছে, এইটা একটা ভেক্টর এক্সপ্রেস করছে, এই দুইটা বাহু দেখেন সমান দৈর্ঘ্যের, এই দুইটা বাহু যদি সমান হয় এদের রেজাল্টেন্ট বা লব্ধি এটা এই দিকে যেত। আপনি আপনার চোখটাকে প্রপারলি ইউজ করেন, দেখেন তো এই প্রথম ছবিটা দেখে আপনার কাছে মনে হয় না যে ইয়েলো লাইন দুইটা আর ওই যে গ্রিন লাইনটা এদের লেন্থ একটু সমান হব বলে মনে হচ্ছে, কিন্তু এটা দেখে মনে হয় স্পষ্ট বোঝা যায় যে না, এটা হইতেই পারে না। তার মানে আপনার ফার্স্ট একটা ছোট্ট ভিজুয়ালাইজেশন যদি তৈরি হয় যে দুইটা ভেক্টর তাদের রেজাল্টেন্ট আবার তাদের সমান হবে, তাহলে এই মধ্যবর্তী কোণটা যদি অ্যাকিউট বা সূক্ষ্ম কোণ হয় তাহলে এটা তো বড় হয়ে যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল হতে পারে না, সূক্ষ্ম কোণ হতে পারে না। এই ধারণাটা যদি প্রথম দিকে তৈরি হয় তাহলে আপনার অঙ্ক করাটা অনেক সহজ হয়ে যায়। আমরা সেজন্যই বলছি যে এই যে আমাদের যে কন্ডিশন, এই কন্ডিশন অনুসারে এইটা হইতে পারে না।
তাহলে এই কন্ডিশন অনুসারে কোনটা হইতে পারে? এইটা হইতে পারে। তো আমরা এখন সেই ভেক্টরগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি। মনে করলাম এই ভেক্টরটার নাম হচ্ছে এ, এই ভেক্টরটার নাম হচ্ছে বি, এই ভেক্টরটার নাম হচ্ছে সি, তাদের অ্যাঙ্গেল হচ্ছে আলফা। ঠিক আছে, এখানে ভেক্টরের ম্যাগনিটিউড নিয়ে কথা বলেছে, তার মানে আমরা শুধুমাত্র ওই যে সি এর ম্যাগনিটিউড এটা নিয়ে কথা বলতে চাই, সি এর ডিরেকশন নিয়ে এখানে কোনো কথা বলেনি, তাই আমরাও কথা বলতে চাচ্ছি না। তাহলে পারে আমরা এইখানে সর্বপ্রথম মনে করে নিলাম, লেট বা মনে করি যে সি নামের যে ভেক্টরটা আমরা পেয়েছি এটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করার মাধ্যমে। সুন্দর কথা। ওদের ডেটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের ভ্যালু দুইটা সমান, ম্যাগনিটিউড সমান। তাহলে আমাদেরকে বলা হলো এ ভেক্টরের ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউড সমান, যা সি ভেক্টরের ম্যাগনিটিউডের সমান। দুইটি ভেক্টরের রেজাল্টেন্টের ভ্যালু ভেক্টর দুইটার সমান। কোশ্চেন করলো ওই দুটো ভেক্টরের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত। তার মানে এ এবং বি এর যে অ্যাঙ্গেল আপনি আলফা ধরে নিয়েছিলেন, যে অ্যাঙ্গেলটা এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ছিল, সেই অ্যাঙ্গেলটার আপনাকে ক্যালকুলেট করতে বলছে যে সেই আলফাটা কত, এটা ক্যালকুলেট করো। তাহলে আমরা এইখানে বলতেই পারি, কি বলা যায় একটু খেয়াল করে দেখি তো বাচ্চা। তাহলে এইখান থেকে সি ভেক্টরের ম্যাগনিটিউড যেটা, সেটাকে বলা যেতে পারে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এখন এ বি সি যেহেতু সমান, হয় সবগুলোকে সি বানান, না হলে সবগুলোকে এ বানান, না হলে সবগুলোকে বি বানান। আপনার ইচ্ছা, ডিভাইডেড বাই আপনার খুশি, আপনার যেটা পছন্দ আপনি বানাই নেন। আমি সবগুলোকে এ বানিয়ে দিলাম, দিয়ে এপাশে একটু স্কোয়ার করে দিলাম, এ স্কোয়ার, স্কোয়ার রুট উঠে চলে গেল, এটা হয়ে গেল এ স্কোয়ার, এটা হয়ে গেল এ স্কোয়ার, এটা হয়ে গেল 2 ইন্টু এ, আর এইটা থাকলো কস আলফা। তাহলে আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, এটা হলো এ স্কোয়ার, এটা হলো 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস আলফা। তাহলে ওইখানে যদি আমরা একটু 2a স্কোয়ার কমন ফ্যাক্টর নেই, তাহলে এইখানে থাকলো 1 প্লাস কস আলফা। 2ও কখনো 0 হতে পারে না, এ স্কোয়ারও কখনো 0 হতে পারে না, কারণ এটা একটা ভেক্টরের মান। ভেক্টরের মান যেটা অবশ্যই বলেছে যে মান দুইটা সমানের সেই ভেক্টর, তাহলে এটা দিয়ে ভাগ করতে পারেন। তাহলে 2a স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যায় 1/2, আর এটা হচ্ছে 1 প্লাস কস আলফা। তাহলে এখান থেকে যদি আমরা একটু সামনের দিকে আগাই, একটু যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে আমরা আপনাকে বলতে পারি যে এখান থেকে কস আলফা এইটা সমান দাঁড়ালো হাফ মাইনাস 1, উভয় পক্ষে -1 অ্যাড করেছি। তাহলে এইটা হলো কস আলফা সমান -হাফ। তাহলে কস আলফা সমান যদি -হাফ হয়, তাহলে এই -হাফ যেটা, সেটা হচ্ছে কস 120 ডিগ্রি। ক্যালকুলেটর চেক করে দেখেন, কস 120 ডিগ্রির ভ্যালু আসবে -হাফ। তাই এখান থেকে আপনি আমাকে বলতে পারেন আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তো এটা একটা করোলারি, আপনি কতভাবে এটা মনে রাখবেন। যদি কখনো দেখেন দুইটা ভেক্টরের মান সমান এবং তাদের অ্যাঙ্গেল 120, তাহলে বলে দিবেন লব্ধির মানও তার সমান। যদি কখনো বলে দুইটা ভেক্টরের মান সমান, লব্ধির মানও তাদের সমান, বুঝে যাবেন ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এই যে এই ডেটাটা, এটা আমাদের বিভিন্ন বড় বড় অঙ্কের মধ্যে, এমসিকিউ এর মধ্যে বিভিন্ন জায়গায় থাকবে। আমরা এটা বসে বসে অ্যাপ্লাই করতে পারলে আমাদের অঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে। আপনি দেখতে পাবেন যে অঙ্ক কত স্মুথ হয়ে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রবলেম এটা। হ্যাঁ, কোনোভাবেই এটা যেন মিস না হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা কোনোভাবে মিস করা যাবে না। ঠিক আছে, আমরা তাহলে আর একটা প্রবলেম নিয়ে কথা বলি। একটু আগে কথা বলছিলাম ভেক্টরের ম্যাগনিটিউড বা মান নিয়ে, এবার কথা বলার চেষ্টা করব ভেক্টরের অ্যাঙ্গেল বা কোণ নিয়ে।
তো এখানে বলা হচ্ছিল দুইটি সমমানের ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। দুইটা ভেক্টর তাদের ম্যাগনিটিউড হচ্ছে ইকুয়াল, দে উইল বাইসেক্ট দেয়ার অ্যাঙ্গেল ইকুয়ালি। তাদের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটাকে ইকুয়ালি বাইসেক্ট করবে বা সমান দুই ভাগে বিভক্ত করবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। তো এটাই যদি আমাদের ফ্যাক্ট হয়ে থাকে তাহলে আসেন আমরা এটাকে নিয়ে একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি। তো সমদ্বিখণ্ডিত করানোর ব্যাপারটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। তাহলে সবার আগে একটা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম নেওয়ার চেষ্টা করি। একটা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম নেওয়ার চেষ্টা করি যেখানে ভেক্টর দুইটার ভ্যালু সমান হবে। এই যে দেখেন প্রায় সমান হয়েছে, প্রায় সমান মানের আমরা নেওয়ার চেষ্টা করেছি। তারপর আমরা একটু কপি করে আরেকটা নিয়ে নিই, তাহলে পারে আমি আপনাকে বুঝাতে পারবো যে এখানে কোন ছবি নেওয়া যাবে বা কোন ছবি নেওয়া যাবে না, এরকম টাইপ কিছু হলে আমরা তাহলে এখান থেকে কথা বলতে পারবো। তো আসেন তো দেখি বাচ্চা, এখানে তাহলে আমরা ভেক্টর মার্ক করি। আমরা একটু ভেক্টরটাকে মার্ক করার চেষ্টা করি। আমরা এইটাকে একটা ভেক্টর বলছি, এইটাকে আমরা আরেকটা ভেক্টর বলছি। এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল হলে এই বেচারা নাকি তাদের অ্যাঙ্গেলটাকে সমান দুই ভাগে বিভক্ত করে দেবে, এটা এদের দাবি। এবার আপনি যদি একটু অল্টারনেটিভলি ভাবেন, এই কোণটা নিয়ে ভাবেন, এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি একটা ভেক্টর হয়, এদের দাবি হচ্ছে এই যে রেজাল্টেন্ট এটা তাদের অ্যাঙ্গেলকে ইকুয়ালি বাইসেক্ট করবে। তো এইবার রেজাল্টেন্টের ভ্যালু কেমন হবে সেটা নিয়ে কি আপনাকে একবারও কোনো কথা বলা হয়েছে? তাই এইখানে রেজাল্টেন্টের ভ্যালু তাদের চেয়ে বড় হয়ে যাবে, এখানে সমান হবে, এরকম নিয়ে কোনো গল্প তো বলা হয়নি। তার মানে এই ফিগার অনুসারে আপনি অবশ্যই আমাকে এখন বলতে পারেন যে আসলে দুটো ক্ষেত্রে দুটোই অ্যাপ্লিকেবল, এটাও যেরকম গ্রহণযোগ্য এটাও গ্রহণযোগ্য, এখানে কোনোটাই ফেলে দেওয়ার মতো না। হোয়ারাজ একটু আগে লব্ধির মান নিয়ে কথা বলছিল, সেজন্য মনে হয় আমরা একটাকে ফেলে দিতে পেরেছিলাম। এইখানে আমাদেরকে বলেছিল এই এ যতটুকু হবে, বি যতটুকু হবে, সি ততটুকুই হতে হবে। সেজন্য আমরা এই ছবিটা নিতে পারিনি, কারণ আমাদের এইখানে দেখা যাচ্ছিল এ এর চেয়ে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে সি এদের সমান হচ্ছে না। বাট এবার তো সমান হচ্ছে, তাই এটা নিয়ে এইখানে আমরা এটা নিতে পেরেছিলাম, কিন্তু এটাকে ফেলে দিতে হয়েছিল। এবার যখন আমরা এখানে আসলাম, ম্যাগনিটিউড নিয়ে তো কোনো কোশ্চেন তোলে নাই তারা। যেহেতু ম্যাগনিটিউড নিয়ে কোনো কোশ্চেন তোলে নাই, তার মানে আপনি যে কোনোটাই বলতে পারেন। আপনি ইচ্ছা হলে এইটা বলতে পারেন, আপনি ইচ্ছা হলে এইটা বলতে পারেন, আপনার ইচ্ছা, ডিভাইডেড বাই আপনার খুশি। শুধুমাত্র ওরা আপনাকে প্রুফ করতে বলেছে যেটা, সেটা মাথায় রাখলেই হলো। ওরা বলেছে এই যে অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ থেটা, এটা হবে আলফার অর্ধেক। এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ থেটা, এই অ্যাঙ্গেলটা হবে আলফার অর্ধেক। এইটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো এইটা প্রুফ করার জন্য আমাদের ম্যাথমেটিক্সে দুইটা ত্রিকোণমিতির সূত্র একটু লাগবে বাচ্চা। আমরা তো এখনো ম্যাথের সবকিছু পড়ে উঠতে পারিনি, পড়ে উঠতে পারলে এখন আমাদের কোনো প্রবলেম হতো না। বাট আমরা যেহেতু ম্যাথে এখনো তেমন দূরে যেতে পারিনি, আমরা সম্ভবত এই মুহূর্তে যেহেতু ভেক্টর যখন পড়াশোনা শুরু হয় তখনও ত্রিকোণমিতি পড়া শুরু হয় না, তাই ত্রিকোণমিতির দুইটা ফর্মুলা একটু লাগবে। আমরা দুইটা ফর্মুলা একটু দেখে নেই তাহলে, তারপরে ম্যাথটা সলভ করতে চাই। ফর্মুলা দুইটাকে আমরা একটু দেখার চেষ্টা করছি। প্রথমত যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে সাইন অফ টুয়াইস থেটা। এটা সমান 2 সাইন থেটা ইন্টু কস থেটা। বাচ্চা এটা ত্রিকোণমিতির ফর্মুলা, আপনি যে কোনো একটা অ্যাঙ্গেল বসিয়ে দিয়ে এটা চেক করে নিতে পারেন এটা সত্য হয় কিনা। ধরে নেন থেটার ভ্যালু 30 ডিগ্রি, থেটা ইজ ইকুয়াল টু যদি 30 ডিগ্রি হয়, তাহলে পারে সাইন টুয়াইস থেটা এটা সমান হচ্ছে সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। এবার 2 সাইন থেটা ইন্টু কস থেটা সমান কি হয় এটা একটু দেখে নেই। 2 সাইন থেটা ইন্টু কস থেটা, তাহলে এটা থাকলো 2, এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি,
আর এইটা হচ্ছে কোসাইন 30 ডিগ্রি। সাইন 30-র মান হাফ, আর কস 30 ডিগ্রির ভ্যালু √3/2। তো এটা থাকলো √3/2। এরকম করে সকল অ্যাঙ্গেলের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তাহলে এখান থেকে আমরা জেনে থাকলাম 1 কি বলে সাইন টুয়াইস থেটা, এটা হচ্ছে 2 সাইন থেটা ইনটু কস থেটা। সিমিলার আরেকটা ফর্মুলা আমাদের একটু লাগবে বাচ্চা। আরেকটা ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস 2 থেটা is equal to 2 cos স্কয়ার থেটা। আপনি আবারও থেটার ভ্যালু 30 ডিগ্রি বসে একটু চেক করতে পারেন। একটু চেক করে দেখেন 1 প্লাস কস 2 থেটা, এটা সমান দাঁড়ালো 1 প্লাস কস 2 থেটা মানে কত? 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মানে হচ্ছে হাফ, আর হাফের সাথে 1 যোগ করলে হয় 3/2। এবার আপনি 2 কস স্কয়ার থেটা চেক করে দেখেন, তাহলে এটা হচ্ছে 2 cos 30 ডিগ্রি হোল স্কয়ার। cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, এটার হোল স্কয়ার। তাহলে 2 ইন্টু 3/4, আপনি একটু দেখেন এটা 3/2। তাহলে আমাদের দুইটা ফর্মুলা, ইফেক্টিভ ফর্মুলা পাওয়া গেল। একটা হচ্ছে 1 প্লাস কস 2 থেটা, এটা সমান হচ্ছে 2 কস স্কয়ার থেটা। একটা হচ্ছে সাইন 2 থেটা, এটা হচ্ছে 2 সাইন থেটা ইনটু কস থেটা। সবচেয়ে বেশি নোটিসেবল ফ্যাক্ট যেটা, সেটা মাথায় রাখেন। দেখেন এখানে যে অ্যাঙ্গেলটা ছিল, এখানে এসে সেই অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে গেছে। এখানে যে অ্যাঙ্গেল ছিল, সেই অ্যাঙ্গেলটা এখানে এসে অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ এখানে যদি 60 থাকে 30, এখানে যদি 90 থাকে 45, এখানে যদি 30 থাকে 15। তাহলে এখানে x থাকলে x/2 x/2। তাহলে এই দুটো ফর্মুলাকে আমরা একটু অন্যভাবে যদি কখনো পাই, ধরেন আপনাকে বলা হলো সাইন থেটা এইটা সমান লিখো, তাহলে আমি নিঃসন্দেহে লিখতে পারবো 2 সাইন θ/2 ইন্টু কস θ/2। ওই দেখেন অ্যাঙ্গেল অর্ধেক হয়ে গেছে। যদি কখনো আমাকে বলতে বলে 1 প্লাস কস থেটা এটা সমান লিখো, তাহলে আমরা বলতে পারবো 2 কস স্কয়ার θ/2। এটা আমরা এখান থেকে দেখলাম, এখানে যে অ্যাঙ্গেল থাকবে ওইখানে যে অ্যাঙ্গেলগুলো অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা জানি, সেই সময়ে আমাদের কাছে এখন এই প্রবলেমটা খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে, আমরা যে কোনো ভাবেই সলভ করে ফেলতে পারবো। তাহলে আসেন আমরা এটার সলভ শুরু করি। তাহলে এখানে বলা হচ্ছিল লেট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে সি ভেক্টর, এবং আমরা এখানে বলে নিচ্ছিলাম এ ভেক্টর আর বি ভেক্টরের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা, আর তার সাথে সি ভেক্টরের সাথে এ ভেক্টরের যে অ্যাঙ্গেল এটা হচ্ছে থেটা। তো এখানে আপনার এই সি ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে এটা নিয়ে কেউ মারামারি করেনি, পুরোপুরি মারামারি হয়েছে সি ভেক্টরের অ্যাঙ্গেল কত হবে সেটা নিয়ে। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্রোচটা এভাবেই করে ফেলেন যে এই ট্যান থেটা সমান, তাহলে আমরা কি লিখব? আপনারা সবাই জানেন ট্যান থেটা যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবেন সে থাকবে মমিত ভাইয়ার মতো সিঙ্গেল। তাহলে এইখানে অ্যাঙ্গেল তৈরি হয়েছিল এ এর সাথে, তাহলে মমিত ভাইয়ার মতো সে সিঙ্গেল থাকলো এ, আর অন্যজনের সাইন আর কস। যেহেতু এখানে ট্যান, তাহলে উপরে থাকবে সাইন, নিচে থাকবে কস, উপরে থাকবে সাইন, নিচে থাকবে কস। তাহলে এইটা হচ্ছে সাইন আলফা, আর এইটা হয়ে গেল কোসাইন আলফা। তাহলে যার সাথে অ্যাঙ্গেল তিনি মমিত ভাইয়ার মতো সিঙ্গেল, আর তারপরে যেহেতু ট্যান তাই উপরে সাইন নিচে কস, গল্প শেষ। তাহলে এখান থেকে এবার আমরা একটু সামনে আগানোর চেষ্টা করছি। তাহলে খেয়াল করে দেখেন তো বাচ্চা, এই ট্যান থেটা এটা সমান, তাহলে আমরা বলতে পারছি ওরা বলেছিল দুইটা ভেক্টরের মান সমান, তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো সমান। তাহলে হয় সবগুলোকে এ বানাই দেন, না হয় সবগুলোকে বি বানাই দেন। তাহলে এইখানে বানাই দিলাম এ, তাহলে এটা হলো এ সাইন আলফা, এইখানে এ কমন ফ্যাক্টর নিয়ে নিলাম, বি কে এ বানাই দিলে তাহলে এটা হলো 1 প্লাস কোসাইন আলফা। এবার তাহলে পারে আমরা এইখান থেকে আপনাকে বলতে পারছি এ এ চলে গেল, সাইন আলফা ওই যে দেখেন
তাহলে সাইন আলফা, একটু তাকায় দেখেন, ওই দেখেন সাইন থেটা সমান 2 সাইন থেটা বাই 2 ইন্টু কস থেটা বাই 2। তাহলে এখান থেকে আমরা নিঃসন্দেহে আপনাকে বলতে পারবো এইটা হলো এ এ কেটে গেছে, সাইন আলফা এটা মানে হচ্ছে 2 সাইন আলফা বাই 2 ইন্টু কোসাইন আলফা বাই 2। এবার 1 প্লাস কস 2 থিটা সমান হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, তাহলে 2 কস স্কোয়ার আলফা বাই 2। 2 2 বিদায় নিয়ে চলে গেল, কেউ চলে যেতে থাক, চাইলে তাকে ধরে রাখা যায় না। বিদায় পৃথিবী, 2 2 ডন। তাহলে এই যে দেখেন একটা কস আলফা বাই 2 একটা কস আলফা বাই 2 চলে গেল, তাহলে উপরে থাকলো সাইন আলফা বাই 2, নিচে থাকলো কোসাইন আলফা বাই 2। তাহলে সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2 এটা সমান হচ্ছে ট্যান আলফা বাই 2। তাহলে এই দুইটা লাইন থেকে আপনি অবশ্যই আমাকে বলে দিতে পারেন থেটা সমান আলফা বাই 2, প্রমাণিত। আচ্ছা, আরো একটা করোলারি বা অনুসিদ্ধান্ত পাওয়া গেল। এই করোলারিটা আপনাকে স্টেট করে দিল যে দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড যদি সমান হয়, দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, তাহলে পারে তাদের অ্যাঙ্গেল, তাদের মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে বিভক্ত করবে, ইকুয়ালি বাইসেক্ট করবে। এই ইকুয়ালি বাইসেক্ট করবে এটাও কিন্তু আমাদের করোলারি বা অনুসিদ্ধান্ত, এটা ভালো করে মনে রেখেন। হ্যাঁ, এটা দেখবেন অনেক বড় বড় অঙ্কের মধ্যে ছোট্ট ছোট্ট ভাবে আপনি সলভ করে ফেলতে পারবেন। আর পরীক্ষায় এটা এতটাই ফেমাস যে এটা আসতেই থাকে, এটা আসতেই থাকে। হ্যাঁ, এটা অনেক বেশি আসে, তাই এটা ভালো করে মাথায় রাখবেন। আর এটা আমার অনেক বেশি পছন্দ, তাই অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন, এটা অনেক বেশি পছন্দের অঙ্ক। হ্যাঁ, এটা ভালো করে মাথায় রাখবেন। আমরা তাহলে আর একটা খুবই স্পেশাল প্রবলেম নিয়ে কথা বলবো। এটা একটা মজার সুপার ডুপার মজার প্রবলেম। এখানে বলছিল মডুলাস অফ a প্লাস বি ইজ ইকুয়াল টু যদি হয় মডুলাস অফ a মাইনাস বি সবই ভেক্টর, তাহলে a ভেক্টর উইল বি পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। এটা দিয়ে আপনি নানাভাবে মাল্টিপ্লাই করার চেষ্টা করেন, কিন্তু এটা দিয়ে মিনিং একদম প্রপারলি আপনার কাছে যে অ্যাডপ্টেবল, মানে আপনি বুঝেছেন এরকম যে একটা সুন্দর ফিলিংস আছে, এই অনুভূতিটা পাবেন না। আসেন আমরা সেই অনুভূতিটা নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে বলা হচ্ছিল এ প্লাস বি এবং এ মাইনাস বির মডুলাস সমান হবে। আগে সামান্তরিকটা তো নিয়ে নেন, এ আর বি সমান হবে, এটা কিন্তু একবারও বলা হয় নাই। তাই প্যারালেলোগ্রামটা তো নিয়ে নেন, তারপরে যা হয় পরে দেখা যাবে, যা হবে পরে দেখা যাবে, কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমরা পরে কথা বলছি। তো ওরা যেটা বলেছে সেটা অনুসারে যদি আমরা একটু কথা বলতে চাই, তাহলে সেই কথাটা হচ্ছে এরকম। সবার আগে খেয়াল করে দেখি, ওরা বলছে এই ভেক্টরটা যদি এ হয়, এই ভেক্টরটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি কোনটা হবে এটা নিয়ে কি আপনার আর কোনো দ্বিধা থাকা উচিত? দেখেন এটা হচ্ছে এ প্লাস বি। এবার একই সাথে এ মাইনাস বি লাগবে, দেখেন বাচ্চা, জগতে বিয়োগ নামের কোনো শব্দই ছিল না, জগতে বিয়োগ নামের কোনো গল্পই ছিল না। আপনি যখন বলেন 2 মাইনাস 3, ম্যাথ বলে 2 প্লাস অফ নেগেটিভ 3। তাই আপনি যখন বলছেন এ মাইনাস বি, তখন আমি বলতে চাচ্ছি এ ভেক্টরের সাথে বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা যোগ করে দাও, এ ভেক্টরের সাথে বি ভেক্টরের বিপরীত ভেক্টরটাকে যোগ করে দাও। তাহলে এখন এই জায়গায় আমরা একটু আগে ভেক্টরগুলোর নাম দিয়ে নিই, মনে করেন বাচ্চা এই ভেক্টরটার নাম হচ্ছে এ, মনে করে নেন বাচ্চা এই ভেক্টরটার নাম হচ্ছে বি, আর তাদের যোগফল এটা হচ্ছে সি। এখন এ ভেক্টর যেটা, সেই এ ভেক্টর তো এইটাই, এ ভেক্টর পাওয়া গেল। এখন নেগেটিভ বি ভেক্টর, তাহলে বি ভেক্টর যেদিকে থাকবে নেগেটিভ বি ভেক্টর কি জাস্ট বিপরীত দিকে চলে যাবে। কারণ আপনারা বিপরীত ভেক্টর যখন পড়েছেন তখন আপনাকে বারবার বলা হয়েছে কোনো ভেক্টরকে বিপরীত করে দিলে তার মান চেঞ্জ হয় না, তার ধারক রেখা চেঞ্জ হয় না, শুধুমাত্র কি হয়, শুধুমাত্র তাদের মধ্যবর্তী কোণ যেটা 0 ডিগ্রি ছিল সেটা 180 ডিগ্রিতে পরিণত হয় একটা ভেক্টরকে যদি বিপরীত করে দেন।
তাহলে দুটো ভেক্টরকে, একটা ভেক্টরকে যদি বিপরীত করে দেওয়া যায় তাহলে তার ম্যাগনিটিউড বা মান চেঞ্জ হচ্ছে না, তার সাপোর্ট লাইন বা ধারক রেখা চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র দিক বিপরীত হয়ে যাচ্ছে, মানে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর যখন আপনি এই চ্যাপ্টারের শুরুর দিকে পড়ে এসেছেন সেই সময় আপনাকে বোঝানো হয়েছে। তাহলে সেইটা যদি হয়ে থাকে তাহলে এই বি ভেক্টরটাকে আমরা এবার একটু রিভার্স করতে চাই, একটু অপোজিট করতে চাই। তাহলে আসেন বি ভেক্টরের অপোজিট ভেক্টরটা একটু দেখার চেষ্টা করব। তাহলে বি ভেক্টরের অপোজিট ভেক্টর হবে এইটা, এইটা হচ্ছে বি ভেক্টরের অপোজিট ভেক্টর। তাহলে এখন একটু ঠান্ডা মাথায় বুঝেন, ওইটা যদি বি ভেক্টর হয়, এটা যদি নেগেটিভ বি ভেক্টর হয়, তাহলে ভেক্টর উল্টাই দিলে তার ম্যাগনিটিউড বা মান কি কখনো চেঞ্জ হবে? এটার মান 10 হলে এটাও 10। এটা উত্তর দিকে যদি 10 মিটার যেতেন, এখন দক্ষিণ দিকে 10 মিটার যাবেন। পূর্ব দিকে যদি 10 মিটার যেতেন, পশ্চিম দিকে 10 মিটার যাবেন। 10 তো চেঞ্জ হচ্ছে না, তার মানে ওইটার ভ্যালু যদি বি হয় তাহলে এটার ভ্যালুও বি। কিন্তু এই নেগেটিভ বি আর বি এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এবার এদের দুইজনকে যোগ করতে বলছে, নেগেটিভ বি আর এ, এদের দুইজনকে যোগ করতে বলছে। আসেন আমরা যোগ করি। এদের দুইজনকে যদি যোগ করতে হয় তাহলে একটু প্যারালেলোগ্রাম এঁকে দিলাম। তাহলে এদের দুইজনের যে যোগফল সেইটা আমরা চোখে দেখলাম। এই হচ্ছে আপনার এ মাইনাস বি নামের যে ভেক্টরটা সেইটা। তাহলে এইটাকে আমরা নাম দিলাম হচ্ছে ডি ভেক্টর। তাহলে একটু যদি ঠান্ডা মাথায় চেক করি, আমরা দেখছি এ এবং বি এদের দুইজনের মধ্যবর্তী কোণের একটা নাম দিয়ে দিলাম। এ এবং বি এদের দুইজনের মধ্যবর্তী কোণের নাম দিলাম আলফা। তাহলে এই কোণটুকুর ভ্যালু কত হবে এটা মনে হয় আপনি নিজে বলবেন আমাকে। এটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, ওরা বলেছিল যে এই সবুজটা আর ভায়োলেটটা কি বলে, এই যে পিঙ্কিশ যে পার্পেল কালারটা, এই দুইটা নাকি সমান হবে। কিন্তু আমার ছবি তো সমান বলে না, আমার ছবি তো বলে না, আমার ছবি তো বলে গ্রিন কালারটা বড়, এটা ছোট। তাহলে আপনি একটু ফিল করার চেষ্টা করেন তো এটা কি করলে সমান হবে। হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া শুরু করে, এই যে এই মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া শুরু করে, এই মাথায় যখন হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন, এটা যখন এরকম সোজা হয়ে যাবে, এটা যখন এরকম সোজা হয়ে যাবে, তখন এটা পারফেক্ট একটা রেক্ট্যাঙ্গেল হবে এবং সেই সময় এরা সমান হয়ে যাবে। আর যদি এটা রেক্ট্যাঙ্গেল হয় তার মানে আলফার ভ্যালু কত হতে হবে? 90 ডিগ্রি। আর ওইটাই দেখেন প্রমাণ করতে বলছে, ওইটাই প্রমাণ করতে বলছে। তাহলে আপনারা ছবি দেখে কিন্তু এটা জাজ করতে পারেন। আমি সব সময় বলি বাচ্চা, ফিজিক্সের অঙ্ক ছবি না এঁকে করা হারাম, একদম হারাম, মিন্স হারাম। আপনি এটাকে সিরিয়াসলি না নিয়ে এটাকে খুবই সিরিয়াসলি নেন। ফিজিক্সের অঙ্ক ছবি না এঁকে কখনো করবেন না। ফিজিক্সের অঙ্ক করতে হলে একটু ফ্লেক্সিবল হতে হয়, একটু রিজিড থেকে সরে আসতে হয়। এটা এই রকম ভাবেই করতে হয়, এর কোনো মানে নেই। একটা অঙ্ক অনেক ভাবে করা যায়, আমার এভাবে পছন্দ তাই আমি এভাবে করি, এই মানসিকতাটা তৈরি কর, তাহলে দেখবেন এই ম্যাথগুলো কতটা সহজ হয়। তা আমরা সেই কাজটাই করছিলাম বাচ্চা। তা আমরা এইখানে সেই জন্য এই দেখেন ছবি আমাকে বলে দিচ্ছিল এই আলফা 90 ডিগ্রি না হলে ডি এবং সি এই দুটার মান সমান হবে না। হবে না মানে না, এটা আমার ছবি আমাদেরকে বলে দিচ্ছে। আমরা এখন সেটা নিয়ে সামনে আগাবো। তাহলে আমরা সবার আগেই ধরে নিচ্ছি লেট সি নামের একটা ভেক্টর পাওয়া গেছে, সেটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করার মাধ্যমে, যেখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল আলফা। আর ডি নামের একটা ভেক্টর পাওয়া গেছে, যেটা এ ভেক্টরের সাথে নেগেটিভ বি ভেক্টর যোগ করার কারণে, আর এটাকেই আমরা বলেছি এ মাইনাস বি। এইখানে আমরা বলেছি এ ভেক্টরের সাথে নেগেটিভ বি ভেক্টরের যে মধ্যবর্তী কোণ এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। এখন আমাদের কাছে ওদের যে ইনফরমেশন বা তথ্য, সেই ইনফরমেশন হচ্ছে সি ভেক্টরের মান আর ডি ভেক্টরের মান সমান। তাহলে সি ভেক্টর আর ডি ভেক্টরের মান যদি সমান হয়ে থাকে তাহলে পারে আমরা বলতেই পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কোসাইন অফ আলফা।
ঠিক একই রকম ডি ভেক্টরকে আমরা বলতে পারি এ স্কোয়ার। বাচ্চা নেগেটিভ বি ভেক্টরের ভ্যালু কিন্তু বি, নেগেটিভ বি এর ভ্যালু কিন্তু বি, তাই আবার কেউ নেগেটিভ বি এর স্কোয়ার বলে বি স্কোয়ার চালায়েন না, এটা কিন্তু বি স্কোয়ার বাচ্চা। 2a ইন্টু বি ইন্টু কোসাইন অফ 180 মাইনাস আলফা। কোনো জ্ঞানী পোলাপান যদি কোনো কারণে এইটারে নেগেটিভ বি বলি ফেলিতেন, তাহলে কিন্তু বিশাল বিপজ্জনক অবস্থা তৈরি হইতো, বিশাল বিপজ্জনক অবস্থা তৈরি হইতো। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, ঠিক আছে? এটা কিন্তু ভেক্টর বিপরীত করে দিলে তার মান চেঞ্জ হয় না, তার ধারক রেখা চেঞ্জ হয় না, শুধুমাত্র অ্যাঙ্গেল বিপরীত হয়ে যায়। তো এই গল্প থেকে আমরা এখন একটু সামনে আগাচ্ছি। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, আমরা একটু উভয় পাশে বর্গ করে দেই। এ স্কোয়ার বি স্কোয়ার টুয়াইস এ বি কস আলফা এ স্কোয়ার বি স্কোয়ার কস অফ 180 মাইনাস আলফা 2 ইন্টু 90 মাইনাস আলফা, তার মানে নেগেটিভ কস আলফা। তাই ওইটা নেগেটিভ কস আলফা হওয়ার কারণে এই যে নেগেটিভ 2 এ বি কস আলফা কস 180 ডিগ্রি মাইনাস আলফা সমান নেগেটিভ কস আলফা। ক্লাস 9-10 এর হায়ার ম্যাথ। তাহলে এ স্কোয়ার গন, বি স্কোয়ার গন, 2ab cos আলফা ওইটা এপারে আসলে প্লাস হয়ে গেল। তাহলে 2ab cos আলফা প্লাস 2ab cos আলফা হয়ে গেল 4ab cos আলফা। তারপরে একটু লিখি, এটা সমান 0। তাহলে এখানে ভালো করে খেয়াল করেন, এ স্কোয়ার চলে গেছে, বি স্কোয়ার চলে গেছে, আর বাকিটা ব্যালেন্স হয়ে আমরা এইটা বলতে পারি। তাহলে এখান থেকে বলা যায় 4ab cos আলফা ইজ ইকুয়াল টু 0। এখন আপনি ঠান্ডা মাথায় ভাবেন, 4 এটা কখনো 0 হতে পারে না, এ ভেক্টরের মান 0 হতে পারে না, বি ভেক্টরের মান 0 হতে পারে না, তাহলে পারে cos আলফা 0 হওয়া ছাড়া আর কোনো অপশন নেই। এখানে 1 2 3 4 চারটা জিনিসের গুণফল 0, 4ab cos আলফা 4ab cos আলফা, এই চারটা জিনিসের গুণফল 0। অ্যাটলিস্ট একজন 0, 4 0 হতে পারে না, এ 0 হতে পারে না, বি 0 হতে পারে না, তার মানে একমাত্র 0 কে কোসাইন আলফা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোসাইন আলফা ইজ ইকুয়াল টু 0। আর cos আলফা 0 মানে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর আলফা 90 ডিগ্রি মানে এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব। তো এই যে দেখেন কত সুন্দরভাবে আপনার কাছে কতগুলো কনসেপ্ট এখানে এসেছে। তো এখানকার সবচেয়ে জরুরি কনসেপ্ট হচ্ছে বিপরীত ভেক্টরের কনসেপ্ট। আপনারা চ্যাপ্টারের শুরুর দিকে যখন বিপরীত ভেক্টর পড়েছেন, সে বিপরীত ভেক্টরে খুব সুন্দরভাবে বলা ছিল যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, ধারক রেখা বা সাপোর্ট লাইন যদি কখনো সেম অর প্যারালাল হয়, তাহলে সেই দুটা ভেক্টরকে বিপরীত ভেক্টর বলে। সেখান থেকে আমরা বলেছিলাম একটা ভেক্টরকে বিপরীত করে দিলে তার মান চেঞ্জ হয় না, তার সাপোর্ট লাইন বা ধারক রেখা চেঞ্জ হয় না, শুধুমাত্র তার দিক বিপরীত হয়ে যায়। সেই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করে আপনি নিজে থেকে এই অঙ্ক করার আগে শুরু থেকে দেখে এসেছেন যে এটা হওয়ার কোনো বিকল্প অপশন ছিল না, এটা হইতেই হবে, এটা ফিল করেছেন এবং ম্যাথমেটিক্যালি দেখেছেন যে হ্যাঁ এটাই হওয়া দরকার। তো এইভাবে যদি আপনারা একটু কষ্ট করে প্রবলেম সলভ করতে অভ্যস্ত হয়ে পড়েন, তাহলে দেখবেন একটা সময় এগুলো নিয়ে আর কোনো রকম ভাবেই ঝামেলা হচ্ছে না এবং আপনাদের লাইফ অনেক স্মুথ হয়ে গেছে, অনেক সুন্দরভাবে আপনি সামনে আগাতে পারছেন। আপনাদের এই পুরো ভেক্টরময় জীবনটা যেন কখনো তিতা তিতা না হয়, সেই চেষ্টাই করে যাব পুরো চ্যাপ্টার জুড়ে চেষ্টা করব ভেক্টর যেন কখনো তিতা তিতা না হয়। আর ভেক্টর যদি কোনো সময় তিতা না হয়, তাহলে ফিজিক্স তিতা হইতে পারে না। ফিজিক্স জগতের সবচেয়ে সুন্দর সাবজেক্টগুলোর মধ্যে একটা, সবচেয়ে মজার সাবজেক্টগুলোর মধ্যে একটা। শুধুমাত্র এটা যে মজার, এই মজাটা একদম ফিল করার জন্য একটা মানসিকতা দরকার, আর সেই মানসিকতার জন্য একটু কন্টিনিউয়াস কিছু ম্যাথমেটিক্যাল টার্মের প্রতি নজর দেওয়া দরকার। একটু সময় দেন, দেখেন এটা কতটা মজার। দেখেন ফুটবল খেলতে যাদের ভালো লাগে,
তারা মাঝে মাঝে পায়ে প্রচন্ড ব্যথা পান, কিন্তু এই ব্যথা পাওয়ার জন্য আপনি কি ফুটবল খেলা ছেড়ে দিবেন? তো এটা এরকমই। ফিজিক্স তখনই মজা লাগবে যখন আপনি ভেক্টরে মজা পাবেন। তো ভেক্টরে মজা যদি না ওভারকাম না করতে পারেন, ভেক্টরের এই কষ্টটুকু যদি ওভারকাম করতে না পারেন, তাহলে ফিজিক্সের মজাটুকু আপনি আসলে পাবেন না বাচ্চা। তাই এই কষ্টটুকু একটু মেনে নেন বাচ্চা। তাহলে দেখবেন আপনার এই পুরো ফিজিক্স জার্নি কতটা সুন্দর হয়।